মধ্যে এই যে আজকে যে চ্যাপ্টারটা পড়বো এই চ্যাপ্টারটার মধ্যে বেশিরভাগই কিন্তু আমাদের সেই প্রথম ক্লাসের জিনিসগুলোই আমরা রিপিটেডলি পাবো। বাল্যকাল, শৈশবকাল, অ্যাডোলেসেন্স, হ্যাঁ, অ্যাডাল্টহুড, তারপরে তোমার গ্যাং এজ, তারপরে তোমার আরো যদি বলি স্থূল চলন বিকাশ, গ্রস মোটর ডেভেলপমেন্ট, ফাইন মোটর ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো কিন্তু পাবো। তো আমাদের চ্যাপ্টার হচ্ছে, যদিও এটা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের সাথেই রিলেটেড, কিন্তু আমাদের যে সিলেবাস পর্ষদের সেখানে এটাকে আলাদাভাবে দিয়েছে। ঠিক আছে, সেখানে এটাকে আলাদাভাবে দিয়েছে। তো এবং পার্টিকুলারলি আর্নেস্ট জোন্স এবং জা জ্যাক রুসো, এই দুজনের যে থিওরি, মানব জীবনের যে স্তর বিন্যাস, সেটাকে কেন্দ্র করে আমাদের এই চ্যাপ্টার। তো দেখো, আমাদের আজকের ক্লাসে আলোচনা হবে রুসো এবং জোন্স এই দুজন মানুষের জীবনকে যে সমস্ত স্তরে ভাগ করেছিলেন সেগুলোকে নিয়ে। তো প্রথমত আমরা পড়েছি কি না, একটা শিশু জন্মানোর পর আস্তে আস্তে তার মধ্যে ডেভেলপমেন্ট ঘটতে শুরু করে, গ্রোথ যদিও এটা জন্মের আগে থেকেই ঘটতে শুরু করে, হ্যাঁ, গর্ভের মধ্যে থাকাকালীন। তো এবং সারা জীবনব্যাপী সেই শিশুর যে ডেভেলপমেন্ট হয়, যে বিকাশ হয়, যে বৃদ্ধি হয়, সেটা কিছু ধাপে ধাপে হয়, তাই না? এবং তার সাথেও নিশ্চয়ই তোমরা মনে করতে পারছো আমরা পড়েছিলাম কি না, এটা কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ কখনো থেমে থাকে না, তাই তো? এই যে বিকাশ, সেটা কখনো থেমে থাকে না, ধারাবাহিক ভাবে হয়। হ্যাঁ, কখনো গতি কমে, কখনো গতি বাড়ে, কিন্তু পুরোপুরি স্টপ কখনো হয়ে যায় না। তো এই যে দুজন লোককে আমরা দেখতে পাচ্ছি, একজন হচ্ছেন আমাদের রুসো এবং অন্যজন হচ্ছেন আমাদের আর্নেস্ট জোন্স। তো এই দুজন লোক তাদের মত অনুসারে মানুষের যে জীবন, সেই মানুষের জীবনকে কি কি ভাগে বিভক্ত করেছেন এবং সেই প্রতিটা স্তরের বৈশিষ্ট্য কি, সেটাকে একদম জলের মতো মুখস্থ রাখা হচ্ছে আমাদের এই ক্লাসের বা এই চ্যাপ্টারের মেন উদ্দেশ্য। এর বাইরে আর এই চ্যাপ্টারটায় সাধারণত খুব বেশি এই জিলিপির প্যাঁচ আর কিছু নেই, শুধু এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে এবং খুব সহজ চ্যাপ্টার। দেখো, তো প্রথমে আসি রুসো। এই রুসো সম্পর্কে যদি বলি, তাহলে রুসো কি ধরনের বলতো? রুসো কোন মানে কোন দিকের সাপোর্টার ছিলেন? আচরণবাদী, ভাববাদী, প্রকৃতিবাদী, এরকম কিছু একটা? একদম মনে রাখবে, এই যে রুসো প্রকৃতিবাদী, তিনি ছিলেন প্রকৃতিবাদী। তার লেখা বিখ্যাত গ্রন্থ কি? এমিল। এমিল হচ্ছে কি তার লেখা বিখ্যাত বই। এই বইয়ের মধ্যে দুটো ক্যারেক্টার আছে, ক্যারেক্টার দুটোর নাম বলতে পারবে কেউ? সোফিয়া। একটা হলো এমিল আর একটা হলো সোফিয়া। ঠিক আছে, হ্যাঁ, এমিল এবং সোফিয়া নামক দুটো বাচ্চা মানুষ, তাদেরকে নিয়ে এই এমিল নামক বই রুসো লিখেছিল। এবং রুসোকে কিসের জনক বলা হয় বলো? শিশু কেন্দ্রিক শিক্ষার জনক বলা হয় রুসোকে। ওকে, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হচ্ছে রুসো। বেশ, এবার আরো অনেক কিছু পড়বো আমরা এখানে। রুসোর একটা বিখ্যাত মতবাদ রয়েছে কি না, প্রত্যেকটা শিশুকে তিনি পবিত্র বলেছেন। ঠিক আছে, এটা মনে রাখবে, রুসো প্রত্যেকটা শিশুকে পবিত্র বলেছেন এবং তিনি বলেছেন যে নেচারের কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে এই পৃথিবীতে প্রথম প্রথম যে জিনিসগুলো আসে সব জিনিসই পবিত্র। তার সাথে তিনি তুলনা করেছেন যে ভোরবেলাতে যে ফুলটা প্রথম ফোটে সেই ফুলটা পবিত্র থাকে। ঠিক একইভাবে একটা শিশু, নতুন শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, সেই শিশুও পুরোপুরি পবিত্র থাকে এবং তারপরে আস্তে আস্তে সে মানুষের তৈরি করা বিভিন্ন শৃঙ্খলা, চেন, সেখানে আস্তে আস্তে কি হয় না, আবদ্ধ হয়ে যায় বিভিন্ন নিয়ম কানুনের মাধ্যমে। তো রুসো, প্রথমত মনে রাখবো, রুসোর যে দর্শন, সেখানে রুসো প্রথাগত যে শিক্ষা সেটার চরমতম বিরোধিতা করেছেন। অর্থাৎ তিনি শিশুর উপরে চাপ সৃষ্টি করতে চাননি এবং তিনি বলেছেন কোনো শিশুকে পড়ানোর জন্য, বয়ঃসন্ধিকালের আগে পর্যন্ত শিশুকে পড়ানোর জন্য কোনো রকমের টেক্সট বুক ইউজ করা যাবে না। তো এটা রুসোর যে থিওরি, এগুলো পড়বো সবই আজকে। তো তার মধ্যে একটা মেন পয়েন্ট মনে রাখবে, রুসো কিন্তু টেক্সট বুক বা পাঠ্য পুস্তকের বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন নেচারের কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করা। ঠিক আছে, আর এই যে জোন্স, এই জোন্স কথাটার সাথে আরেকটা নাম আছে উইলিয়াম জেমস। তো সেটা কিন্তু গুলিয়ে ফেলো না, পরীক্ষাতে এই জিনিসটা একটু খেয়াল করবে। জোন্স আর জেমস এই দুজনের নাম অপশনে পাশাপাশি দেয়। ঠিক আছে, জোন্স আলাদা লোক, জেমস আলাদা লোক। ঠিক আছে, জেমস সম্পর্কে আমাদের সিলেবাসে সেরকম কিছুই নেই, জানার দরকার নেই।
আর্নেস্ট জোন্স, এই নামটা একটু খেয়াল রাখবে অপশন করার সময়। দেখো, তো মানুষের যে জীবন, তো সেই জীবন বিকাশ কি না আমরা জানি মাতৃগর্ভের মধ্যে যে ভ্রূণ সঞ্চার, সেই ভ্রূণের সময় থেকেই কিন্তু তার ডেভেলপমেন্ট সেটা শুরু হয় এবং এটা আমৃত্যু চলে। ওম টু টোম বলা হয় এটাকে, আমরা এগুলো সবই পড়েছি। এবং বিভিন্ন ধরনের বিকাশ হয়, তাই না? শারীরিক বিকাশ, প্রজ্ঞামূলক, প্রক্ষোভিক, সামাজিক, সমস্ত প্রকারের বিকাশ একসাথে ঘটতে শুরু করে। এখানে দেখো, আমরা বিকাশের মূল নীতি পড়েছিলাম, আমরা এই জন্য বললাম প্রথম চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টারটা খুব রিলেটেড। বিকাশের যে মূল নীতি পড়েছিলাম সেখানে প্রথমত ছিল একটা ধারাবাহিকতার নীতি বা প্রিন্সিপাল অফ কন্টিনিউটি। ঠিক আছে, এবার বলো তোমরা যারা রিভিশন করছো, প্রিন্সিপাল অফ কন্টিনিউটি এই নীতিটা কেউ মাইক্রোফোন অন করে বোঝাতে পারবে উদাহরণ দিয়ে? সুপর্ণা বলো, সুপর্ণা, প্রিন্সিপাল অফ কন্টিনিউটি কি, বিকাশের ধারাবাহিকতার নীতি? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, প্রিন্সিপাল অফ কন্টিনিউটি কি? স্যার আমি বলি। হ্যাঁ বলো শিউলি। হ্যাঁ, প্রিন্সিপাল অফ কন্টিনিউটি বলতে বোঝানো হয়েছে যে বিকাশ একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া যা মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। আর মানে শিশু যেমন জন্মাবার পর হামাগুড়ি দিতে শেখে, তারপর সে আস্তে আস্তে দাঁড়ায় আর হাঁটা শেখে। মানে বিকাশ একদম জন্ম মাতৃগর্ভ থেকে শুরু হয় এবং মৃত্যু পর্যন্ত এই সেম ভাবে চলতে থাকে। মানে ধারাবাহিক মানে প্রক্রিয়া। থেমে যায় না, কখনো পিছিয়ে আসে না। হ্যাঁ, নিরবচ্ছিন্ন ভাবে এগিয়ে চলতে থাকে। আচ্ছা, ঠিক। পরবর্তী, উষা, উষা বলবে সেফালোকোডাল কি, সেফালোকোডাল? ভালো হচ্ছে শিশুর বৃদ্ধি যখন মস্তিষ্ক থেকে পায়ের দিকে শুরু হয়, মানে মস্তিষ্ক থেকে শুরু হয় এবং পায়ের দিকে নামতে থাকে, তখন সেটা হচ্ছে সেফালোকোটাল বিকাশ। এটা হচ্ছে সেফালোকোডাল। আচ্ছা, শুভদীপ তুমি বলবে প্রক্সিমোডিস্টাল। শুভদীপ, প্রক্সিমোডিস্টাল। হ্যাঁ স্যার, প্রক্সিমোডিস্টাল হচ্ছে শিশুর প্রক্সিমোডিস্টাল কেন্দ্র থেকে পায়ের দিকে, না কেন্দ্র থেকে হাতের দিকে, হাতের হাতের দিকে বৃদ্ধিটা যেটা হচ্ছে সেটা প্রক্সিমোডিস্টাল। শুধুই কি হাত প্রক্সিমোডিস্টালে? কেন্দ্র থেকে কেন্দ্র থেকে বাইরের দিকে যে বিকাশটা হয় সেটাই হচ্ছে প্রক্সিমোডিস্টাল। পরিধির দিকে, কেন্দ্র থেকে আচ্ছা, পরিধি। হ্যাঁ হ্যাঁ স্যার, পরিধি। হ্যাঁ, এই পরিধি ওয়ার্ডটা মনে রাখবে। তো ঠিক আছে, এই জিনিসটাই মনে মনে আছে সবার মোটামুটি। তো এই তিনটে নীতি খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন দেয়। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ধারাবাহিকতার নীতি আর সেফালোকোডাল নীতি, এই দুটো। ঠিক আছে। আর কি না, বিকাশের আমি একটা নীতি বলেছিলাম এবং এখানে খুব কনফিউশন হয় যে বিকাশের নীতি হচ্ছে সাধারণ থেকে বিশেষ। খাতার মধ্যে যখন নোট করবে বা প্রিন্ট আউট করবে পাশে লিখে রাখবে যে বিকাশের যে নীতি, বিকাশ হচ্ছে কি, বিকাশ হচ্ছে সাধারণ থেকে বিশেষ, স থেকে ব বিকাশ, স থেকে ব সব। আর শিখনের যে নীতি, এটা গোলমাল করে, যদি জানতে চাই শিখনের নীতি কি, সেটা হবে বিশেষ থেকে সাধারণ। ঠিক আছে, বিশেষ থেকে সাধারণ। বিশেষ মানে প্রথমে এক্সাম্পল দেওয়া হয়, উদাহরণ দেওয়া হয় শিখনে কোনো কিছু বোঝানোর জন্য, তারপর সংজ্ঞাতে দেওয়া হয় বা সূত্রতে দেওয়া যায়, ফর্মুলা। ওকে, যেটাকে আমরা আরোহী পদ্ধতিও বলে থাকি, তাই না? আরোহী পদ্ধতি বলে থাকি, এগুলো পেডাগজিতে পড়বে বাংলাতে। তো বিকাশের নীতি কি, সাধারণ থেকে বিশেষের দিকে হয়, আর শিখন হয় উল্টো বিশেষ থেকে সাধারণের দিকে। তো এই জিনিসটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করে এবং অনেক ছেলে মেয়ে ভুল করে ফেলে। শিখন জিজ্ঞেস করলে বিকাশেরটা অ্যান্সার করে ফেলে, বিকাশ জিজ্ঞেস করলে শিখনেরটা অ্যান্সার করে ফেলে। তো মনে রাখবো, বিকাশ হচ্ছে সাধারণ থেকে বিশেষের দিকে যায়। এই নীতিও কিন্তু আমাদের যে পিডিএফ সেখানে দেখবে দেওয়া আছে ডিটেলসে, যে সহজ কাজগুলো আগে শেখে। প্রথমে একটা শিশুকে কলম দিলে সে সেটাকে হাত দিয়ে মুঠো করে ধরে, তারপরে বড় হওয়ার সাথে সাথে সে দুটো আঙুল দিয়ে ধরতে শেখে। তো সহজ কাজ, সাধারণ কাজগুলোকে আগে শেখে। হামাগুড়ি, যেখানে দুটো হাত আর দুটো পা, মোট চারটে অঙ্গকে ব্যবহার করছে, হামাগুড়ির মাধ্যমে ব্যালেন্স করা অপেক্ষাকৃত সহজ, এবং দুটো পায়ে হেঁটে চলার ব্যালেন্স করা এটা অপেক্ষাকৃত কঠিন। ঠিক সেই জন্য পৃথিবীর মধ্যে থাকা সমস্ত মানুষের সন্তান প্রথমে হামাগুড়ি দিতে শেখে, তারপরে হেঁটে চলতে শেখে। কেউ প্রথমে হাঁটে তারপরে হামাগুড়ি দেয় না। এটা হচ্ছে সাধারণ থেকে বিশেষের নীতি। সহজ কাজগুলো আগে শিখবে, কঠিন কাজ বিশেষ কাজগুলো পরে শিখবে। বেশ,
এবার দেখো বিকাশের দুটো দিক রয়েছে, তোমরা বললে একটা হচ্ছে সেফালোকোডাল সিকোয়েন্স, যেখানে মাথা থেকে বিকাশ শুরু হয় এবং পায়ের দিকে যায়, এবং মনে রাখবে আধুনিক মতে এটাকে স্বীকার করা হয়েছে। এই যে ডিবেট তৈরি হয়েছিল যে কোন ভাবে বিকাশ ঘটে, সেফালোকোডাল নাকি প্রক্সিমোডিস্টাল, তো মনে রাখবে এই যে সেফালোকোডালকে সেটাকে মান্যতা দেওয়া হয়েছে বর্তমানে, ঠিক আছে, এটাকে ঠিক বলে গ্রাহ্য করা হয়েছে, প্রক্সিমোডিস্টালকে গ্রাহ্য করা হয়নি। তো সেফালোকোডালে মাথা থেকে পায়ের দিকে বিকাশ যায়, প্রথমে শিশুর মাথা তুলতে শেখে এবং পরে হাঁটতে শেখে। আর প্রক্সিমোডিস্টালের নীতি হচ্ছে কি না, দেহের কেন্দ্র থেকে পরিধির দিকে কিন্তু বিকাশ হয়, প্রথমে কাঁধের নিয়ন্ত্রণ, তারপরে হাত আঙুল এগুলো নিয়ন্ত্রণ করতে শেখে। তো এগুলো আমাদের খুব সহজ ছিল। এবার আসি আমরা রুসোকে নিয়ে। এই যে লোকটি দেখছো, এই লোকটি হচ্ছেন রুসো, এবং ইনি যে টাইমে আসেন এডুকেশন সেক্টরের মধ্যে একটা বিশাল বিপ্লব নিয়ে আসেন। তিনি এমন ধরনের কিছু তার থিওরি দেন যেটা সম্পর্কে সে সময়ে গোটা তোমার ইউরোপে কেউ ভাবতে পারেনি। যেমন তার একটা এক্সাম্পল হচ্ছে নেতিবাচক শিক্ষা, নেগেটিভ এডুকেশন। ডাইরেক্ট প্রশ্ন করে নেতিবাচক শিক্ষা জনককে, নেগেটিভ এডুকেশনের জনক কাকে বলা হয়, মনে রাখবো রুসো। তিনি কিন্তু নেতিবাচক শিক্ষা বা নেগেটিভ এডুকেশনের কথা বলেছেন। নেতিবাচক এই কথাটা শুনে কিন্তু এটাকে নেগেটিভ ধরার কিছু নেই বা এটা খারাপ কিছু নয়, এটা শিশু কেন্দ্রিক শিক্ষার জন্য পজিটিভ, এটা মনে রাখবো, জানবো এই জিনিসটা কি। তো রুসো কি করলেন, রুসোর আগে অবধি, রুসো এডুকেশন সেক্টরে আসার আগে অবধি যে শিক্ষায় বিপ্লব ছিল সেটা সেরকম ভাবে আসেনি। শিশু কেন্দ্রিক শিক্ষা বা শিশুদের শিক্ষাকে যে বড়দের শিক্ষা থেকে আলাদা করা, আলাদা ভাবে বোঝানো, এই ধারণাটা মানুষের মধ্যে ছিল না। তো এই যে প্রকৃতিবাদী দার্শনিক, এখান থেকে প্রশ্ন দেয় রুসো কি ধরনের দার্শনিক। প্রকৃতিবাদী দার্শনিক ছিলেন জঁ জ্যাক রুসো। তিনি 1762 সালে একটা বই লেখেন, সেটার নাম ছিল এমিল, ঠিক আছে। তো এই এমিল নামক গ্রন্থে তিনি মানুষের জীবনের এই যে বিকাশ কিভাবে হয় ধাপে ধাপে সেটাকে দেখিয়েছেন, এবং তিনি মোট 4টে স্তরের কথা বলেছেন। এখানে মনে রাখতে সুবিধা হবে, মনে রাখবো রুসো বলো অথবা জোন্স বলো, দুজনেই মানুষের জীবনকে 4টে ভাগে ভাগ করেছেন। কতগুলো? 4টে ভাগে। দেখো তার মতে শিক্ষাকে হতে হবে কেমন না, শিশু কেন্দ্রিক। তো এই জন্য তাকে শিশু কেন্দ্রিক শিক্ষার জনক বলা হয়, ফাদার অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশনকে জঁ জ্যাক রুসো। এবং প্রকৃতি নির্ভর শিক্ষার জনকও তাকেই বলা হয়, ঠিক আছে। তিনি নেগেটিভ এডুকেশন বা নেতিবাচক শিক্ষার ধারণা দেন, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবো। নেগেটিভ এডুকেশন কি এবার জানি রাখো। তো রুসোর যে নেতিবাচক শিক্ষা ছিল, নেগেটিভ এডুকেশন ছিল, তিনি একজন ফরাসি দার্শনিক ছিলেন, তার বিখ্যাত গ্রন্থ এমিল। তো এই এমিল গ্রন্থের মধ্যেই তিনি নেগেটিভ এডুকেশন বা নেতিবাচক শিক্ষার ধারণা প্রথম তুলে ধরেন। দেখো নেতিবাচক শিক্ষা বলতে আমরা কি বুঝছি না, কোনো কিছুকে শিশুর উপরে চাপিয়ে না দেওয়া, ঠিক আছে, জোর করে, এটাকেই তিনি বলছেন নেগেটিভ এডুকেশন। যেটা সাধারণত সেই টাইমে মানুষজন যেটাকে পজিটিভলি দেখতো, কোনো কিছু জোর করে শিশুকে চাপিয়ে দেওয়া, কোনো কিছু জোর করে মুখস্থ করানো, যেটা সে সময় প্রথাগতভাবে প্রচলিত ছিল শিক্ষা ব্যবস্থায়, তার থেকে একটা ভিন্ন ধারণার দিকে তিনি কল্পনা করলেন, একটা ভিন্ন ওয়েতে তিনি শিশুদেরকে শেখানোর চেষ্টা করলেন, শিক্ষাদানের কথা বললেন। তো এই যে রুসোর যে শিক্ষাদানের পদ্ধতি বা সেই সম্পর্কিত তিনি যা যা বললেন, সেগুলোকে নেতিবাচক শিক্ষা বলা হলো। উদাহরণ দিয়ে সহজে বুঝবো। দেখো নেতিবাচক শিক্ষা বলতে একেবারেই শিক্ষা না দেওয়া বা কোনো খারাপ শিক্ষাকে বোঝায় না, এটা মনে রাখবো। রুসোর মতে কি না, এটা হচ্ছে শিশুর স্বাধীনতায় হস্তক্ষেপ না করে এবং তার উপরে জোর করে কোনো জ্ঞান না চাপিয়ে দিয়ে তাকে স্বাভাবিক নিয়মে বেড়ে উঠতে দেওয়া। অর্থাৎ কি, যে XYZ একটা ফ্যামিলি, সেখানে একজন শিশু রয়েছে, সেই শিশুর পিছনে 5 থেকে 6টা টিউশনি লাগিয়ে রেখে দিয়েছে। সকালবেলায় উঠে সে একজনের কাছে ম্যাথ শিখতে যায়, তারপরে এসে সে স্কুলে যায়, স্কুল থেকে এসে তার নাচের ক্লাস থাকে, ড্যান্সের, তারপরে তার ড্রয়িং ক্লাস থাকে, তারপরে তার ধরো সুইমিং শেখাতে নিয়ে যায়, তারপরে তাকে যোগা শেখাতে নিয়ে যায়, রাতের বেলাতে আবার টিউশন টিচার আসে, টিউশন পড়ানো হয়। তো দেখো এই যে বর্তমানের এই যে আমাদের দেশে এখনো বেশিরভাগ অভিভাবক অভিভাবিকাদের ধারণাও এটা, একটা টাইমে এই যে রুসো আসার আগে ইউরোপে, সে টাইমেও এরকম একটা ধারণা ছিল। তো আমরা এখনো অনেক পিছিয়ে ইউরোপের থেকে। তো এই যে একটা ফ্যামিলি যে তার সন্তানের উপর এই যে বাহ্যিক চাপ সৃষ্টি করছে, যার ফলে এই শিশুটি খেলে বেড়াতে পারছে না, সে দৌড়ে বন্ধুদের সাথে খেলতে যেতে পারে না, সে প্রকৃতির সাথে মিশতে পারে না, তার স্বাধীনতাকে দেখো খর্ব করে নেওয়া হয়েছে, তার স্বাধীনতাকে ধরে নেওয়া হয়েছে। সে চাইলে সকালবেলা উঠে মাঠ দিয়ে ছুটতে পারে না,
কারণ সকালবেলা তার ম্যাথের টিউশন রয়েছে, সে চাইলে বিকেলবেলা পার্কে গিয়ে খেলতে পারে না, তার কারণ বিকেলবেলা তার ড্রয়িং এর টিচার আসে। এই যে জিনিসটা, এটাকে রুশো পাল্টাতে চেয়েছিলেন। ঠিক আছে, এবং রুশো বললেন যে এইভাবে কোনো কিছু শিশুর উপরে জোর করে চাপিয়ে না দিয়ে শিশুকে প্রকৃতির নিয়মে, স্বাভাবিক নিয়মে বেড়ে উঠতে দেওয়া হোক। প্রথম জীবনে শিশুকে প্রথাগত বা বইয়ের শিক্ষা, কৃত্রিম নৈতিকতা এগুলো না শিখিয়ে তাকে যাবতীয় ভ্রান্তি, হৃদয়, যাবতীয় পাপ এগুলো থেকে রক্ষা করাই হচ্ছে নেতিবাচক শিক্ষা। তাহলে সহজ কথায় নেতিবাচক শিক্ষা জিনিসটা কি দেখো। প্রথম আমরা একটা উদাহরণ দিই, যে জানলার কাঁচ ভাঙার একটা উদাহরণ দেখো। বলা হয়েছে যে একটা শিশু রাগ করে তার ঘরের জানলার কাঁচ সেটাকে ভেঙে ফেললো। সাধারণ বা প্রথাগত শিক্ষা কোনটা? এটা হচ্ছে প্রথাগত শিক্ষার উদাহরণ, যে একটা শিশু রাগ করে জানলার কাঁচ ভেঙে ফেললো। এই কাঁচ ভেঙে ফেলার জন্য তার বাবা মা তাকে খুব বকলেন এবং তাকে মারলো, এবং শিশুকে সেই সময় উপদেশ দিল যে আর কখনো যেন কাঁচ ভাঙা না হয়। শিশু ভয়ে আর কখনো কাঁচ ভাঙলো না। এটা হচ্ছে প্রথাগত শিক্ষা। এবার রুশোর নেতিবাচক শিক্ষাতে রুশো কি বলতে চান? রুশো বলতে চান এরকম ভাবে জোর করে একটা আদেশ শিশুর উপর চাপিয়ে দেওয়া হবে না, যাবে না, যার কখনো কাঁচ ভাঙা যাবে না। এই আদেশ জোর করে শিশুর উপরে না চাপিয়ে দিয়ে শিশু যেন নিজে থেকে বোঝে যে এতে অপকার কার হলো। যেমন দেখো, রুশো বলছে যে শিশুকে বকাঝকা মারধর করার কোনো দরকার নেই। কাঁচ ভাঙা জানলা সহ ওই ঘরেই থাকতে দিন শিশুকে। রাতের বেলা যখন জানলার কাঁচের ফাঁক দিয়ে কনকনে ঠান্ডা বাতাস আসবে, তখন শিশুর ঠান্ডা লাগবে এবং সে বুঝতে পারবে কাঁচ ভাঙার পরিণতিটা কতটা কষ্টদায়ক। এরপরে সে নিজে থেকে আর কখনো কাঁচ ভাঙবে না। আশা করি নেগেটিভ এডুকেশনের সাথে প্রথাগত শিক্ষার পার্থক্যটা বোঝা গেল। ঠিক আছে, তাহলে দেখো নেতিবাচক শিক্ষাতে শিশু নিজেই বুঝতে পারছে কোনটা উচিত কোনটা অনুচিত। জোর করে কেউ এসে তাকে শিখিয়ে দিচ্ছে না, উপদেশ দিচ্ছে না, ঠিক আছে, প্রেসারাইজ করছে না তার উপরে। কিন্তু সাধারণ বা প্রথাগত শিক্ষাতে জোর করে কোনো কিছুকে চাপিয়ে দেওয়া হচ্ছে। মূল পার্থক্য এটাই। প্রথাগত শিক্ষায় শিশুর উপরে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়, এবং নেগেটিভ এডুকেশন বা নেতিবাচক শিক্ষাতে শিশুর উপরে কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া হয় না। শিশু নিজে থেকে যেটুকু যা করে সেটাকে সাপোর্ট করা হয়। বলো, নেগেটিভ এডুকেশনের ব্যাপারটা বোঝা গেল কিনা? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। এরপরে আসি এখন, তাহলে নেতিবাচক শিক্ষা ধারণা রুশোর সাথে জড়িত। এবার আসি, এই যে নেতিবাচক শিক্ষা তার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত দেখো, আমি প্রথমেই ক্লাস শুরুর সময় বললাম যে রুশো তিনি টেক্সট বুকের চরমতম বিরোধী ছিলেন। ঠিক আছে, বাচ্চাদেরকে টেক্সট বুক, তিনি কি বলতেন? তিনি বলতেন যে একটা বাচ্চা সে একটা এরকম টেক্সট বুকের মধ্যে পড়ছে কি না, এটা হচ্ছে এই রংটা হচ্ছে কি, এই রংটা হচ্ছে রেড, এরকম ভাবে যে বিভিন্ন বাচ্চাদের বইয়ের রং চেনানোর সময় লেখা থাকে এটা রেড, এটা গ্রিন, এটা ব্লু। একটা বাচ্চা সে বই থেকে পড়ছে। রুশো বলছেন এটাকে না করে সে প্রকৃতির মধ্যে যাক, সে একটা টমেটো দেখুক, সে একটা আপেল দেখুক, এবং সেই রং দেখে একটা ফুল দেখুক লাল রঙের, এবং সেই রং দেখে সে শিখুক যে এটা রেড। ঠিক আছে, অর্থাৎ তিনি টেক্সট বুককে বিরোধিতা করেছিলেন, এবং তিনি প্রকৃতির মাধ্যমে শিক্ষা দানের কথা শিশুদেরকে ছোটবেলাতে বলেছিলেন বয়ঃসন্ধি কাল পর্যন্ত। দেখো, রুশো মনে করতেন শৈশবের বই হলো শিশুর সব থেকে বড় শত্রু। এই সময়ে শিশু বইয়ের পাতা থেকে নয়, বরং নিজের ইন্দ্রিয়, খেলাধুলা, অভিজ্ঞতা এগুলোর মাধ্যমে শিখবে। এটা হচ্ছে নেতিবাচক শিক্ষার বৈশিষ্ট্য। তোমরা নিশ্চয়ই রিলেট করতে পারছো, দেখো যে নেতিবাচক শিক্ষার সাথে কিন্তু শিশু কেন্দ্রিক শিক্ষার খুব মিল রয়েছে। তার কারণ একই জিনিস প্রায়, এবং একই মানুষের মস্তিষ্ক প্রসূত। সেই জন্য দেখো, দ্বিতীয় হচ্ছে কি না প্রকৃতির মাধ্যমে শিক্ষা। শিশুকে সমাজের কৃত্রিম ও দুর্নীতিগ্রস্ত পরিবেশ থেকে দূরে রেখে স্বাধীনভাবে প্রকৃতির কোলে বেড়ে উঠতে দেওয়ার কথা রুশো বলেছিল। যে তাকে জঙ্গলে সে খেলুক, সে মাঠে খেলুক, সে সাধারণ যে স্কুল, প্রথাগত স্কুল, চারটে দেওয়াল তার মধ্যে আবদ্ধ না থেকে সে প্রকৃতির মুখে বেড়ে উঠুক, সেখানে খেলা করুক। ঠিক আছে, তো তৃতীয়ত হচ্ছে কি না ভ্রান্তি এবং পাপ থেকে রক্ষা। রুশোর মতে যে শিশুর মন স্বভাবতই পবিত্র। এই যে প্রথমে বললাম, তিনি বলেছেন প্রতিটি শিশু পবিত্র মন নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, এবং আমাদের মানুষের যে সংস্কৃতি, যে কালচার, নিয়ম কানুন, কঠোরতা, সেগুলোতে এসে শিশুর মনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তাই তাকে সরাসরি সত্য বা নৈতিকতা শেখানোর চেয়ে তাকে সত্য নৈতিকতা শেখানোর দরকার নেই। শিশুর মন পবিত্র থাকে। কোনো শিশু মিথ্যা কথা বলা শিখে জন্মায় না। ভালো করে লক্ষ্য করো, তোমরাও রিলেট করতে পারবে। কোনো শিশু হিংসা শিখে জন্মাচ্ছে না। কোনো শিশু কারোর ক্ষতি কিভাবে করব সেটা শিখে জন্মায় না। এই জিনিসগুলো তারা, এই যে তোমার পরশ্রী কাতরতা বলো, মানে অন্যের ভালো দেখতে না পারা, কাউকে হিংসা করা,
কারোর ওপর অহংকার করা কোনো কিছু নিয়ে। এই জিনিসগুলো প্রতিটা মানুষ যখন শিশু অবস্থায় জন্মগ্রহণ করে কোনোটাই শিখে জন্মায় না, কারণ জন্মানোর সময় প্রত্যেকের মন পবিত্র থাকে এবং সমাজের মধ্যে আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে ব্যক্তিত্বের সাথে এই গুণগুলো এক একটা মানুষের ব্যক্তিত্ব অনুযায়ী তাদের গুণ এক এক রকম হয়। তো এই যে যত রকমের সমাজের মিথ্যা কুসংস্কার খারাপ প্রভাব, এগুলো থেকে শিশুর মনকে সুরক্ষিত রাখা, এটাই শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত, এটাকে রুসো বলেছেন। তো এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তিনি টেক্সট বইয়ের বিরোধিতা করেছিলেন এবং প্রকৃতির মাধ্যমে শিক্ষাদানের কথা বলেছিলেন, মনে রাখবো নেগেটিভ এডুকেশনে। এবার রুসো মানুষের যে জীবনকে 4টে স্তরে ভাগ করেছিলেন, প্রথমত 4টে স্তরকে মনে রাখবো। মনে পড়ছে আমি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে বলেছিলাম যে শৈশবকাল নিয়ে কিন্তু মতভেদ আছে সময়সীমা নিয়ে। যদি প্রশ্নে ডাইরেক্ট জিজ্ঞেস করে যে রুসোর মতে বা আর্নেস্ট জোনসের মতে শৈশবকালের সময়সীমা কত, আমরা 5 বছর পর্যন্ত ধরবো, 1 থেকে 5 বছর, এটা হচ্ছে রুসোর মতে। কিন্তু যদি এনসিইআরটি কে দেখো, ঠিক আছে, আমাদের যে পাঠ্যপুস্তকের সিলেবাস তৈরি করে যারা, তারা কিন্তু কারো নাম উল্লেখ না থাকে, রুসোর নাম উল্লেখ না থাকে, তাহলে জন্ম থেকে 2 বছর এটাকে শৈশবকাল হিসাবে ধরা হয়। ঠিক আছে, শৈশবকাল হিসাবে ধরা হয়। তাই অপশন দেখে শৈশবকালের সময়সীমা অ্যান্সার করবে বুঝে। দেখো, এই স্তরে শিশু সম্পূর্ণভাবে তার শরীর ও ইন্দ্রিয়ের উপর নির্ভরশীল। একে কি বলেছেন, অ্যানিমেল স্টেজ বলেছেন, মনে রাখবো। শৈশবকালকে রুসো কি বলেছেন, রুসো অ্যানিমেল স্টেজ বলেছেন, কারণ এই সময়ে পাশবিক স্তর বলেছেন, কারণ শিশুর আচরণ অনেকটা পশুর মতো হয়ে থাকে, প্রবৃত্তি তাড়িত। পশুর মতো বলতে তিনি এবার কি বলতে চেয়েছেন সেটাও আমাদের বোঝা দরকার, তাই না? দেখো, এখানে তিনি পশুর মতো বলতে এটা চেয়েছেন। দেখো, পশুর সাথে মানুষের তফাৎ কোথায়? পশুদের যদি খিদে পায় তাহলে তারা খাবার কেড়ে খাবে, তারা খাবার সংগ্রহের জন্য চিৎকার করবে। ঠিক সেরকম দেখো, একটা অ্যাডাল্ট মানুষ তার যদি খিদে পায়, সে কারোর থেকে খাবার কেড়ে খেয়ে নেবে না সাধারণত। ঠিক আছে, যদি খুব উপায় না থাকে, দুর্ভিক্ষের সময় সেগুলো হতে পারে সাধারণত, তাই না? সে নিজের খাবার সংগ্রহ করবে বা জোগাড় করার বন্দোবস্ত করবে। ঠিক আছে, বা সে যদি খুব রেগে যায়, অন্য কোনো যে কোনো পশু মানুষ বাদে যে কোনো প্রাণী, বন্য প্রাণী হতে পারে, খুব রেগে গেলে সঙ্গে সঙ্গে তারা মারপিট করতে শুরু করবে। ঠিক আছে, কিন্তু মানুষদের মধ্যে এই যে প্রক্ষোভ বা আবেগ, সেটা নিয়ন্ত্রণের ক্ষমতা থাকে। তারা সাধারণত খুব খুব একটা এই জিনিসটার মধ্যে জড়িয়ে যায় না। কিন্তু একটা শিশু ছোট্টবেলাতে তাদের এই যে আবেগকে, তাদের প্রক্ষোভকে নিয়ন্ত্রণ করতে পারে না। তারা খিদে পেলে চিৎকার করতে শুরু করে। ঠিক আছে, ভাই বোনের সাথে চরম মারামারি শুরু হয়ে যায়। এই যে জিনিসটা, অর্থাৎ এই যে ছোট্টবেলাতে শিশুর যে আচরণটা, সেটা ওই অ্যানিমেলদের মতোই থাকে। তার কারণও রয়েছে, তার কারণ হচ্ছে তাদের নৈতিক বিকাশ এই বয়সে হয় না। আমরা পড়বো নৈতিক বিকাশের থিওরি, সেখানে জানি নৈতিক বিকাশ কিন্তু একটু দেরিতে শুরু হয় মানুষের মধ্যে। সেই কারণে মনে রাখবো রুসো শৈশবকালকে অ্যানিমেল স্টেজ বলেছেন, এটা মনে রাখবো। দেখো, কোনো প্রথাগত বইয়ের শিক্ষাকে তিনি এখানে দিতে বলেননি। দেখো, আমাদের যে এডুকেশন সিস্টেম বলো, এনইপি 2020 সব থেকে নতুন যে সংস্করণ, সেখানেও কিন্তু এবার শিশু কেন্দ্রিক শিক্ষায় এই রুসোর মতামতকে গ্রহণ করা হয়েছে। এবং সেখানে এই ছোট্টবেলাতে যে বাল ভাটিকা বলে যে শ্রেণী, যেটাকে আমরা আগে তোমার প্রি প্রাইমারি বলতাম, সেটা বর্তমান নাম হয়েছে বালভাটিকা। তো সেখানেও কিন্তু টেক্সট বই নিষিদ্ধ করা হয়েছে, এবং টেক্সট বই যেগুলো ক্লাস 2-3 রয়েছে, সেগুলোর একটা নির্দিষ্ট ওয়েট অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে, যে এত কেজির বেশি শিশুদের ব্যাগ ভারী হতে পারবে না। তো রুসো কিন্তু শৈশবকালে, অর্থাৎ 1 থেকে 5 বছর, অর্থাৎ ক্লাস 1-এ ভর্তি হওয়া পর্যন্ত শিশুদের এই যে শৈশবকাল, এখানে কোনো প্রথাগত বইকে তিনি বলেননি শিক্ষা দেওয়ার উপকরণ হিসেবে। ঠিক আছে, শিশুর শারীরিক বিকাশ এবং ইন্দ্রিয় পরিমার্জনের উপরে জোর দেওয়ার কথা বলা হয়েছে। তাকে হাঁটতে শেখাও, তাকে সাঁতার কাটতে শেখাও, তাকে দৌড়াতে শেখাও, এই জিনিসগুলো, যাতে সে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে এই বয়সে নিয়ন্ত্রণ করতে পারবে। দ্বিতীয় হচ্ছে বাল্যকাল। বাল্যকালের সময়সীমা রুসোর মতে 5 বছর থেকে 12 বছর পর্যন্ত। একে কি বলেছেন, একে স্যাভেজ স্টেজ বা বন্য দশা বলেছেন। শিশুর মধ্যে যুক্তির অভাব থাকে এই বয়সে, কিন্তু সে চারপাশের পরিবেশ অন্বেষণ করতে ভালোবাসে, সে লজিক্যাল কথাবার্তা বলতে পারে না। তাহলে মনে রাখবো, অ্যানিমেল স্টেজ হচ্ছে শৈশবকাল এবং স্যাভেজ স্টেজ হচ্ছে বাল্যকাল। এই যে নেগেটিভ এডুকেশনের কথা বললাম, এখান থেকে একটা প্রশ্ন দেয় যে নেগেটিভ এডুকেশন দেওয়া বা নেতিবাচক শিক্ষা
দেওয়া হয় কোন সময় থেকে রুশোর মতে? তো মনে রাখবো বাল্যকাল থেকে কিন্তু নেগেটিভ এডুকেশন বা নেতিবাচক শিক্ষা দেওয়ার কথা রুশো বলেছেন, এবং এটাও অবশ্যই টেক্সট বুক ফ্রি, টেক্সট বুক না ব্যবহার করে। ঠিক আছে, অর্থাৎ শিশুকে জোর করে পুঁথিগত বিদ্যা না গিলিয়ে প্রকৃতির সাথে মিথস্ক্রিয়া করিয়ে শেখাতে। তো এখান থেকে এই জায়গাটা মনে রাখবে, নেগেটিভ এডুকেশন বা নেতিবাচক শিক্ষা দেওয়া হবে কোন স্তরে? না বাল্যকালে নেতিবাচক শিক্ষা দেওয়া হবে। একটু মিউট করে নাও। ঠিক আছে, এরপরে আসি, দেখো কৈশোরকাল। কৈশোরকাল বা প্রাক যৌবন। ঠিক আছে, এখানে 12 থেকে 15 বছরের সময়সীমা রয়েছে। এই স্তরে শিশুর প্রজ্ঞামূলক বিকাশ এবং বুদ্ধির বিকাশ দ্রুত ঘটে। রুশো একে কি বলেছেন? দেখো রেশিওনাল স্টেজ বলেছেন। এই জায়গাগুলো একটু করে মনে রাখবে, কোন স্টেজকে রুশো কি নাম দিয়েছিলেন। শিক্ষার বৈশিষ্ট্য কি এখানে? না এই স্তরে শিশু সরাসরি প্রকৃতি থেকে পর্যবেক্ষণ ও গবেষণার মাধ্যমে জ্ঞান অর্জন করে। এই সময়ে রুশো ভূগোল, বিজ্ঞান, হস্তশিল্প এই ধরনের বিষয়গুলোকে শেখানোর কথা বলেছেন কৈশোরকালে। একমাত্র পাঠ্য বই, এখান থেকে সিটেট প্রশ্ন করে, রুশো একমাত্র কোন পাঠ্য বই পড়ানোর কথা বলেছেন? রবিনসন ক্রুসো, মনে রাখবো। রুশো এই স্তরে কেবলমাত্র একটি পাঠ্য বই পড়ার অনুমতি দিয়েছেন, সেটা হচ্ছে ড্যানিয়েল ডিফোর লেখা রবিনসন ক্রুসো। কারণ কি? তার কারণ এই যে রবিনসন ক্রুসো, এই যে বইয়ের মধ্যে যা যা রয়েছে গল্পগুলো, সেখান থেকে শিশু স্বাবলম্বী হওয়ার শিক্ষা গ্রহণ করে তার মধ্যে। ঠিক আছে, রুশো এখানে এই বইটার নামটা উল্লেখ করেছেন, নামটা মনে রাখবো আমরা। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে এই ধরনের জিনিসগুলো, গল্পের বই বলো বা গল্প শোনানো বলো বড়দের থেকে এই বয়সে, যেটা তাদের মধ্যে স্বাবলম্বী হওয়া, সাহসিকতা আনা, এই ধরনের জিনিসগুলো শিশুদের এই বয়সে এই গল্প বই পড়ে বা গল্প শুনে শিখবে। ঠিক আছে, তো বইটার নামটা মনে রাখবো, রবিনসন ক্রুসো। এই একমাত্র পাঠ্য বই এই কৈশোরকালে পড়ানোর জন্য রুশো বলেছেন। আচ্ছা, শিশুকে একটি কারিগরি পেশা বা হস্তশিল্পের কথা বলেছেন, যেমন কাঠ মিস্ত্রির কাজ শেখানো বা হাতের যে কোনো ধরনের কাজ শেখানো, যেটা ওই যে গান্ধীজির বুনিয়াদী শিক্ষা, নৈতালিম শিক্ষা, সেটার সাথে একই রকম। গান্ধীজিও এই কথাটা বলেছিলেন। অর্থাৎ কেবলমাত্র পুঁথিগত বিদ্যা নয়, এমন কিছু এই বয়সে শিশুকে শেখাও, কোনো একটা স্কিল শেখাও, কোনো একটা দক্ষতা শেখাও। সেটা চাষাবাদ হতে পারে, সেটা কোনো কাঠ মিস্ত্রির কাজ হতে পারে, বা আধুনিক তুমি যে কোনো কাজ করতে পারো, যে কোনো দক্ষতা, কোনো কিছু যন্ত্রপাতি ঠিক করা, হেন তেন, যেন শিশুর জীবিকা নির্বাহে ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তো হস্তশিল্পের কথা বা কারিগরি পেশা শিক্ষাদানের কথা রুশো কৈশোরকালে বলেছেন। এরপরে আসি যৌবনকাল। যৌবনকালকে তিনি 15 থেকে 20 বছর সময়সীমায় ভাগ করেছেন, মনে রাখবো। দেখো এখানে কি হচ্ছে, যে প্রাক্ষবিক এবং সামাজিক বিকাশ চূড়ান্ত। এই যৌবনকালকে রুশো কি বলেছেন? সোশ্যাল স্টেজ বলেছেন, সোশ্যাল স্টেজ বলেছেন। বৈশিষ্ট্য কি? না এখানে পজিটিভ এডুকেশন শুরু হচ্ছে, অর্থাৎ প্রথাগত শিক্ষা। তাই নেগেটিভ এডুকেশন কত দূর চলছে? কৈশোরকাল পর্যন্ত রুশোর নেগেটিভ এডুকেশন চলছে, এবং পজিটিভ এডুকেশন বা প্রথাগত যে শিক্ষা, যেখানে আমরা পড়াশোনা করেছি, সেই শিক্ষাটা চালু হচ্ছে যৌবনকাল থেকে। ঠিক আছে, 15 বছর থেকে 20 বছর এই সময় থেকে। অর্থাৎ এখানে এবার কিন্তু টেক্সট বুককে রুশো স্বীকৃতি দিয়েছেন। দেখো, শিশুকে সমাজ সেবা, মানবপ্রেম, ইতিহাস ও ধর্মের মূল শিক্ষা দেওয়া উচিত। প্রক্ষোভ নিয়ন্ত্রণ শেখানো এবং সহমর্মিতা গড়ে তোলা এই স্তরের উদ্দেশ্য। তো এখান থেকে দুটো জিনিস মনে রাখবো আমরা, সেটা হচ্ছে এটাকে সোশ্যাল স্টেজ বলা হয়েছে, এবং এই ইতিবাচক শিক্ষা বা পজিটিভ এডুকেশন, অথবা পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে প্রথাগত শিক্ষা দেওয়ার সময়কাল কোনটি রুশোর মতে? তো মনে রাখবো যৌবনকাল হচ্ছে প্রথাগত শিক্ষা দেওয়ার সময়কাল। বেশ, সমালোচনা কিছু রয়েছে, যেমন রুশোর এই যে থিওরি, রুশোর বা টোটাল এই যে মানব জীবনের স্তরবিন্যাস, সেখানে লিঙ্গ পক্ষপাতিত্বের একটা তোমার সমালোচনা উঠে আসে, যে তিনি নারীদেরকে খুব একটা বেশি গুরুত্ব দেননি। তিনি সাধারণত পুরুষদের জীবনকালের উপরে, বা পুরুষ ছেলে যারা, বাচ্চা যারা, পুরুষ সন্তান, তাদেরকে পর্যবেক্ষণ করে তিনি এই সমস্ত স্তর বিভাগগুলো বেশিরভাগ ক্ষেত্রে করেছিলেন। ঠিক আছে, শিক্ষাক্ষেত্রে শুধুমাত্র পুরুষ অধীনস্থের হওয়ার জন্য নকশা করেছিলেন, যেটা আধুনিক পেডাগজিতে সম্পূর্ণভাবে বাতিল। তার কারণ ছেলে, একটা কন্যা সন্তানের সাথে একটা পুত্র সন্তান, দুজনের যে ছোট্টবেলাকার যে বিকাশ, সেখানে বিভিন্ন রকমের পার্থক্য থাকে। তো এটা একটা সমালোচনা রয়েছে, এটা আমাদের পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, দেখো শিশুকে প্রথম বই দেওয়ার বয়স কত? না রুশোর মতে 12 বছর বয়সের আগে, মনে রাখবো 12 বছর বয়সের আগে কোনো বই দেওয়া উচিত নয়। 12 থেকে 15 বছর বয়সে কেবলমাত্র রবিনসন ক্রুসোর বই পড়ার কথা রুশো বলেছেন।
শিক্ষকের ভূমিকা কি না, শিক্ষক অ্যাজ এ ফেসিলিটেটর, ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, সাহায্যকারী হিসেবে কাজ করবেন। তিনি শিশুকে সাহায্য করবেন, সরাসরি সমাধান দেবেন না। শাস্তি প্রথা কি না, তিনি দেখো সম্পূর্ণ শাস্তির বিরোধী ছিলেন, মনে রাখবো। তিনি ন্যাচারাল পানিশমেন্ট বা কাজের প্রাকৃতিক পরিণতিতে বিশ্বাস করতেন। যেমন কি ওই যে মনে পড়ছে জানলার কাঁচ ভাঙার উদাহরণ করলাম, সেখানে প্রথম ক্ষেত্রে কি হয়েছিল যে একটা শিশু জানলার কাঁচ ভেঙে ফেললো, তার জন্য তার বাবা মা তাকে অপমান করলো বা মারলো, এটা হচ্ছে পানিশমেন্ট। তিনি এটার বিরোধী ছিলেন, তিনি ন্যাচারাল পানিশমেন্টের কথা বলেছেন। এখান থেকে মনে রাখবে ন্যাচারাল পানিশমেন্টের কথা কে বলেছেন, রুসো। তিনি বলেছেন ওই যে জানলার কাঁচ ভাঙা থাক, রাতের বেলা শিশু ওই ঘরে যখন ঘুমাবে, ভাঙা কাঁচ দিয়েই যখন ঠান্ডা বাতাস ঢুকবে, তখন সে অটোমেটিক সে পানিশমেন্ট পাবে, সে নিজের ভুল বুঝতে পারবে। ঠিক আছে, অর্থাৎ শারীরিক বা মানসিক শাস্তি নয়, শিশু নিজে থেকে নিজের ভুল যখন বুঝতে পারবে, তার মনে মনে যে একটা খারাপ লাগা, এটার মাধ্যমেই শিশু কি করবে না শিক্ষা গ্রহণ করবে এবং সেই কাজ আর করবে না। তো চারটে স্তর মনে রাখবো, জাস্ট একবার রিমেম্বারের জন্য দেখো। শৈশবকালকে তিনি অ্যানিমেল স্টেজ বলেছেন, মনে রাখবো। বাল্যকালকে তিনি বলেছেন স্যাভেজ স্টেজ। আচ্ছা, কৈশোরকালকে তিনি বলেছেন রেশনাল স্টেজ। আর একদম লাস্টের যে যৌবনকাল, সেটাকে বলেছেন সোশ্যাল স্টেজ। এই চারটে মুখস্থ রাখবেন। এরপরে আসি আর্নেস্ট জোনসের ক্ষেত্রে। বলো, রুসো নিয়ে কারোর কোনো অসুবিধা, জিজ্ঞাস্য কোনো কিছু থাকলে বলো, এরপর আর্নেস্ট জোনস পড়বো। ক্লিয়ার স্যার, হয়েছে ওই রুসো? রেশনাল বলো। স্টেজটা আরেকবার হুম, রেশনাল স্টেজটার ব্যাপারটা যদি আরেকবার বলতেন। এই যে এইটুকু মনে রাখবে যে কৈশোরকাল বা অ্যাডোলেসেন্স, যেটা বয়ঃসন্ধিকাল, যেটা সেই এটাকে অ্যাকচুয়ালি সরাসরি বয়ঃসন্ধি বলেননি তিনি, প্রাক যৌবন বলেছেন। ঠিক আছে, এই স্তরে কি হয়, এই স্তরে বুদ্ধির বিকাশ খুব দ্রুত ঘটে। ঠিক আছে, সেই জন্য এটাকে কি বলেছেন, রেশনাল স্টেজ বলেছেন। শারীরিক বৃদ্ধির সাথে সাথে একই অনুপাতে বুদ্ধির বিকাশও দ্রুত ঘটতে থাকে। বোঝা গেল কৈশোরকাল। আর স্যার যদি বলেন বিকাশ কোন স্তরে বিকাশ অনেক দ্রুত ঘটে, তখন সেটা শৈশব, শৈশবকাল হবে? একদমই শৈশব। শারীরিক হুম, বৃদ্ধি দ্রুত ঠিক ঘটে আছে। শৈশবে। স্যার ঠিক আছে স্যার, বুঝে গেছি সব। ওকে, এরপরে আসি দেখো আর্নেস্ট জোনস নিয়ে। আর্নেস্ট জোনস, আচ্ছা এখানে উইলিয়াম জেমস, এই জায়গাটা একটু খেয়াল রাখবে, এটা আলাদা লোক, তার আলাদা থিওরি রয়েছে। তো তার যে আর্নেস্ট জোনসের যে স্টেজ অফ ডেভেলপমেন্ট রয়েছে, সেখানে দেখো, তো তিনি ব্রিটিশ মনোবিজ্ঞানী ছিলেন এবং নিও ফ্রয়েডিয়ান। ঠিক আছে, তাকে কি বলা হতো, নিও ফ্রয়েডিয়ান। নিও ফ্রয়েডিয়ান মানে কি, কেউ বলতে পারবে? ফ্রয়েডের অনুগামী। ফ্রয়েডের অনুগামী বা ফ্রয়েডের স্টুডেন্ট যারা, ফ্রয়েডের যে থিওরি সেটাকে যারা সমর্থন করেছিল, ইড, ইগো, সুপার ইগো এবং লিবিডোকে, তাদেরকে ফ্রয়েডিয়ান বলা হয়। ঠিক আছে, তো এই যে আর্নেস্ট জোনস, তিনি নিও ফ্রয়েডিয়ান ছিলেন একজন, অর্থাৎ ফ্রয়েড, সিগমুন্ড ফ্রয়েড তার শিষ্য ছিলেন, স্টুডেন্ট ছিলেন এবং তার অনুগামী ছিলেন। ওকে, তো আর্নেস্ট জোনস মানব জীবনের সামগ্রিক বিকাশকে চারটে স্তরে ভাগ করেছেন, রুসোর মতোই। এই চারটে স্তর এবং তার বৈশিষ্ট্য খুব ভালোভাবে মনে রাখতে হবে আমাদের। প্রথম আসি দেখো শৈশবকাল। প্রথম আসি কি না শৈশবকাল, এর সময়সীমা কত, তিনি বলেছেন জন্ম থেকে 5 বছর। এই সময় কি হচ্ছে না, অতি দ্রুত শারীরিক এবং মানসিক বৃদ্ধি ঘটে, মনে রাখবো। এই সময় শিশুরা ইগোসেন্ট্রিক, আত্মকেন্দ্রিক থাকে, তারা কেবলমাত্র নিজের ভালোটি বোঝে, অন্যের ভালো বুঝতে চায় না বাচ্চারা প্রত্যেকে। আর এই সময়ে ইন্দ্রিয় ব্যবহারের মাধ্যমে বিভিন্ন কাজগুলো শেখে, অর্থাৎ তারা হাত, পা, মাথা এগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখে, হাঁটতে চলতে শেখে এই শৈশবকালে। বাল্যকালের সময়সীমা জোনসের মতে 5 বছর থেকে 12 বছর পর্যন্ত। এখানে দেখো প্রাথমিক বাল্যকালকে তিনি 5 বছর থেকে 8 বছর বলেছেন। এই সময়ে বিদ্যালয়ের জীবন শুরু হয় এবং কল্পনার জগৎ থেকে বাস্তব জগতে শিশু প্রবেশ করে। বাল্যকালের আগে পর্যন্ত শৈশবকালে শিশু কল্পনাতে ডুবে থাকতো, বাল্যকালে আস্তে আস্তে বাস্তব জগৎকে সে চিনতে শেখে। আর প্রান্তীয় বাল্যকালকে তিনি 8 থেকে 12 বছর বলেছেন। এই সময় গ্যাং এজ দেখা যায়, গ্যাং এজের সময়সীমা আগে পড়েছি 8 থেকে 11 বছর। গ্যাং এজ মানে হচ্ছে এই সময় একটা দল গঠন হয়, স্কুলে যাচ্ছে, স্কুলের বন্ধু বান্ধবীদের নিয়ে একটা শিশুর একটা দল তৈরি হচ্ছে, 5-6 জন 8 জনের। হ্যাঁ, তারা সব সময় একসাথে খেলে, একসাথে পড়ে, ইত্যাদি ইত্যাদি, সেটাকেই গ্যাং এজের সময়সীমা বলা হয়। তো পরীক্ষায় প্রশ্ন আসে, গ্যাং এজ দেখা যায়, মনে রাখবো, বাল্যকালের মধ্যে। সামাজিকীকরণের বিকাশ এই সময়ে ঘটে। আমরা জানি 3 বছরের অধিক যখন বয়স হয়, সেখান থেকে সামাজিকীকরণ ঘটতে শুরু করে এবং কৌতূহল বৃদ্ধি ঘটতে থাকে শিশুর।
তারপর 3 নম্বর স্তর হচ্ছে কৈশোরকাল, 12 বছর থেকে 18 বছর পর্যন্ত। দেখো দৈহিক এবং যৌন পরিপক্কতা আসে এই বয়সে, মানসিক আবেগ ও অনুভূতি তীব্র পরিবর্তন ঘটে। এটাকে স্ট্যানলি হল কি বলেছেন? স্ট্যানলি হল ঝড়ঝঞ্ঝার কাল বলেছেন। স্ট্যানলি হল। স্টেজ অফ স্ট্রেস অ্যান্ড স্টোম, আত্মপরিচয় খোঁজার চেষ্টা করে। এটাকে আমাদের যে এরিকসনের থিওরি রয়েছে সেখানে আইডেন্টিটি ক্রাইসিসের স্তর বলা হয়। ঠিক আছে, আত্মপরিচয় বললাম, আত্মপরিচয় বিভ্রান্তি স্তর। ঠিক আছে, আইডেন্টিটি ক্রাইসিস দেখা যায় এরিকসনের মতে, তিনি এটাকে আত্মপরিচয় বিভ্রান্তি স্তর বলেছেন কৈশোরকালকে। এরপর আসি প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্টহুড, 18 বছর। মনে রাখবে এই জায়গাটা গুরুত্বপূর্ণ কিন্তু। ঠিক আছে, অন্যান্য জায়গাতে প্রাপ্তবয়স্ককে যেখানে যা ধরা হয়, আর্নেস্ট জোন্স কিন্তু বলেছে একটা শিশু 18 বছর হলে তারপর থেকে মৃত্যু পর্যন্ত সেটাই প্রাপ্তবয়স্ক সময়কাল। ঠিক আছে, অন্যান্য বিভিন্ন জায়গাতে আমরা 18 বছরকে বয়ঃসন্ধিকালের মধ্যেই দেখতে পাই। অনেক সময় তিনি 18 বছর হয়ে গেলেই তাকে প্রাপ্তবয়স্ক বলেছেন। শারীরিক ও মানসিক স্থায়িত্ব লাভ করে, সামাজিক ব্যক্তিগত দায়িত্ব পালন করে এবং বার্ধক্যের দিকে আস্তে আস্তে অগ্রসর হয়। এবার দেখো যে তার যে বিভিন্ন স্তরগুলো রয়েছে, সেখানে প্রথম আসি প্রি নাটাল স্টেজ। দেখো প্রি, এই যে প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্ব, আর নাটাল, নাটাল মানে হচ্ছে জন্মগ্রহণ, জন্মগ্রহণ। অর্থাৎ প্রি নাটাল স্টেজ মানে কি? জন্মগ্রহণ করার পূর্বের অবস্থা। অর্থাৎ কতদিন এটা? 280 দিন। 280 দিন, যতদিন একটা শিশু তার মায়ের গর্ভের মধ্যে থাকে। ঠিক আছে, সপ্তাহ হিসাবে বললে কত সপ্তাহ হয়? 40 সপ্তাহ। ঠিক আছে, 40 সপ্তাহ আর 9 মাস, 9 মাস 10 দিন। এটা হচ্ছে প্রি নাটাল পিরিয়ডের সময়কাল, মনে রাখবো। 280 দিন বা 40 সপ্তাহ বা 9 মাস 10 দিন, এটাকে অনেকে 10 মাস ভাবে, সেটা ভুল কিন্তু। আচ্ছা, মনে রাখবো এখানে বিকাশের 3টে পর্যায় হয়। প্রথম আসে কি? জার্মিনাল পিরিয়ড। এখানে কি হচ্ছে? ভ্রূণ কোষের স্তর 0 থেকে 2 সপ্তাহ পর্যন্ত, এই সময়ে জাইগোট তৈরি হয় মাতৃগর্ভে। দ্বিতীয় হচ্ছে এমব্রায়োনিক পিরিয়ড, ভ্রূণের স্তর 2 সপ্তাহ থেকে 8 সপ্তাহ পর্যন্ত। এখানে কি হচ্ছে? ওই যে ভ্রূণটা তৈরি হয়েছে তার শরীরের প্রধান অঙ্গ প্রত্যঙ্গ, হৃৎপিণ্ড, ব্রেন, এগুলো আস্তে আস্তে ডেভেলপ হওয়া শুরু করে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে একটা ভ্রূণের ব্রেন বা হৃৎপিণ্ড কোন সময় থেকে, কোন স্টেজ থেকে শুরু হচ্ছে? তো মনে রাখবো এমব্রায়োনিক পিরিয়ড থেকে 2 থেকে 8 সপ্তাহ সাধারণত সময়কালগুলোকে জিজ্ঞেস করে। ঠিক আছে, যে ভ্রূণ কোষের স্তরের সময়কাল কত? 0 থেকে 2 সপ্তাহ, এখানে 2 থেকে 8 সপ্তাহ, এগুলো একটু মনে রাখবে। আর তারপরে আসছে কি না, ফেটাসের স্তর বা ফেটাল পিরিয়ড। এটা হচ্ছে 8 সপ্তাহ, 8 সপ্তাহ থেকে জন্মের আগের মুহূর্ত পর্যন্ত। এই সময়ে যেসব অঙ্গগুলো তৈরি হয়েছে ভ্রূণের মধ্যে, সেই সব অঙ্গগুলো ডেভেলপ হতে থাকে, বৃদ্ধি হতে থাকে। দেখো মনে রাখবো এই স্তরে শিশুর বিকাশ মাতৃগর্ভের পরিবেশে মায়ের পুষ্টি, প্রক্ষোভ, ওষুধ গ্রহণ, এগুলোর দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়। অর্থাৎ যে টাইমের মধ্যে একটা শিশু মায়ের গর্ভে থাকছে, টোটালটা শিশুর পুরো ব্যক্তিত্ব কেমন হবে জন্মানোর পর, টোটালটা নির্ভর করে মায়ের উপরে। মায়ের মেজাজ সেই সময় কেমন আছে, মা কি ধরনের খাদ্য গ্রহণ করছে, মা কি ধরনের ওষুধ গ্রহণ করছে, এমনকি মায়ের মন কেমন রয়েছে। ঠিক আছে, সেই পুরোটা এফেক্ট পড়ে শিশুর উপর। মায়ের যদি মন সবসময় ভারাক্রান্ত থাকে, মাতৃগর্ভে শিশুর উপরে, শিশুর মনের উপরে সেটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। মায়ের স্বাস্থ্য খারাপ হলে, ওষুধ যদি ঠিকমতো গ্রহণ না করে, সেটা সরাসরি শিশুর উপরে প্রভাব ফেলে। মা যে ধরনের খাদ্য গ্রহণ করছে, কেউ হয়তো ফলমূল খাচ্ছে, সুখাদ্য গ্রহণ করছে, আবার কেউ তেলে ভাজা খাচ্ছে সারাদিন, তো সেটাও কিন্তু শিশুর উপরে এফেক্ট ফেলে সরাসরি। এই যে সময়কালটা, প্রি নাটাল পিরিয়ডটা, শিশু সম্পূর্ণ মায়ের উপরে নির্ভরশীল থাকে এবং তার মা যেমন ধরনের জীবনযাপন করবে, শিশুর উপরে সেই মতো প্রভাব পড়ে। এরপরে আসি, দেখো নবজাতক বা যেটাকে নেটাল বা ন্যাশনাল নিওনাটাল, নিওনাটাল বলা হয়। নিও, এখানে মনে রাখবো নিও, নিও শব্দের অর্থ হচ্ছে কি না নতুন, আর নাটাল মানে কি? গ্রহণ করেছে এমন, জন্মগ্রহণ। তাহলে এই যে নিওনাটাল কথার অর্থ কি আসছে? নতুন জন্মগ্রহণ করেছে এমন, অর্থাৎ শিশু এই মুহূর্তে জন্মগ্রহণ করলো। যে মুহূর্তে শিশু মাতৃগর্ভ থেকে প্রথম পৃথিবীর আলোর সাথে তার টাচ হলো, স্পর্শ হলো, অনুভূতি হলো, সেই টাইম থেকেই শুরু হয়ে গেল কি নিওনাটাল স্টেজ, নবজাতক অবস্থা। সময়সীমা কত? জন্ম থেকে 28 বা 30 দিন, প্রায় 4 সপ্তাহ বা 1 মাস পর্যন্ত হচ্ছে নিওনাটাল স্টেজের সময়সীমা। বৈশিষ্ট্য কি হয় না, শিশু মাতৃগর্ভে নিরাপদ পরিবেশ থেকে বেরিয়ে এসে বাইরের যে পৃথিবীর তাপ, আলো, শব্দ, এগুলোর সাথে মানিয়ে নিতে শেখে।
এখানে কয়েকটা প্রতিবর্ত ক্রিয়াকে তোমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি 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 ধরনের রিফ্লেক্স এই বয়সে শিশুর দেখা যায়। প্রথম হচ্ছে রুটিন রিফ্লেক্স। রুটিন প্রতিবর্ত ক্রিয়া কি না, শিশুর গালে স্পর্শ করলে সে সেদিকে মুখ ঘুরিয়ে নেয় এবং যে স্পর্শ করছে তার হাতটিকে চুষতে শুরু করে বা চুষতে চায়। এই যে প্রতিবর্ত ক্রিয়া, এটাকে রুটিন রিফ্লেক্স বলা হয়। ঠিক আছে, এটা দেখা যায় কোন সময়? 3 থেকে 4 মাসে শিশুর রুটিন রিফ্লেক্স দেখা যায়। তারপর আছে মোরো রিফ্লেক্স। মোরো রিফ্লেক্স মানে কি, যে হঠাৎ কোনো শব্দ এলে শিশু চমকে ওঠে, হাত পা ছড়িয়ে আঁকড়ে কোনো কিছুকে ধরার যেরকম হাওয়ার মধ্যে সেরকম ভঙ্গি করে চমকে উঠলে। দেখবে একদম বাচ্চা যাদের বয়স 4 মাস থেকে 6 মাস, হঠাৎ করে দুম করে কোনো শব্দ এলো, সে কি না চমকে উঠলো এবং হাওয়ার মধ্যে কোনো কিছুকে জড়িয়ে ধরার মতো এরকম করতে শুরু করে। এই যে উদ্দীপনা, এই যে প্রতিবর্ত ক্রিয়া, সেটাকে মোরো রিফ্লেক্স বলা হয়। তারপরে আসে খুব ইম্পর্টেন্ট বাবিলস্কি রিফ্লেক্স। এটা কি না, শিশুর পায়ের তলায় সোয়াইপ করলে, অর্থাৎ শিশুর যে পায়ের তলা সেখানে তুমি আঙুল দিয়ে সুড়সুড়ি দিলে, ঠিক আছে, বা কোনো কিছু দিয়ে স্পর্শ করলে, তখন সেখানে কি করে না, শিশুর যে পায়ের আঙুল, সেই পায়ের আঙুলগুলোকে পাখার মতো ছড়িয়ে দেয়। ঠিক আছে, মানে পায়ের আঙুলগুলোকে ছড়িয়ে দেয়, প্রসারিত করে, এরকম ভাবে পায়ের যে ফিট সেটাকে টান টান করে, ঠিক আছে, ছড়ায় এবং বুড়ো আঙুল সোজা হয়ে যায়। এই যে রিফ্লেক্স, এটাকে কি বলা হয়? বাবিলস্কি রিফ্লেক্স। এটা দেখা যায় 1 বছর বয়সের মধ্যে। 8 থেকে 12 মাস বয়সের বাচ্চা, তাদের পায়ের মধ্যে কোনো কিছু স্পর্শ করালে, আঙুল স্পর্শ করালে, তারা তখন পায়ের আঙুলকে এরকম ভাবে পাখার মতো ছড়িয়ে দেয় এবং বুড়ো আঙুলকে সোজা হয়ে যায় তাদের। তারপর আছে গ্রাস্পিং। গ্রাস্পিং রিফ্লেক্স কি? গ্রাস্পিং মানে হলো কোনো কিছুকে মুষ্টিবদ্ধ করে ধরা। তো গ্রাস্পিং রিফ্লেক্স হচ্ছে যে তালুতে কিছু রাখলে সেটাকে শক্ত করে এবার আঁকড়ে ধরতে শেখে। এটা দেখা যায় 5 থেকে 6 মাস বয়সে। এবং এটার জন্য দেখবে একদম বাচ্চা যারা, তাদের যে হাত সেটা সবসময় মুষ্টিবদ্ধ অবস্থাতেই থাকে একদম ছোটবেলাতে। তারা হাত এরকম মেলে থাকে না, যখন ঘুমোয় বা যে কোনো সময়, বেশিরভাগ সময় হাতটা মুষ্টিবদ্ধ অবস্থাতেই থাকে। তারপর আছে সাকিং। সাকিং মানে কোনো কিছুকে চোষা। দেখো, ঠোঁট বা তালুতে কিছু স্পর্শ করলে স্বতঃস্ফূর্তভাবে শিশু সেটাকে চুষতে শুরু করে। যে কোনো জিনিস এই বয়সে শিশু কি করে না, মুখে পেলে বা মুখের কাছে পেলেই সেটাকে চুষতে শুরু করে, সেটা খাদ্য হোক বা খাদ্য না হোক। দেখো, 3 থেকে 4 মাস বয়সে পরে এটা ঐচ্ছিক নিয়মের রূপ নেয়। পরবর্তী বড় হওয়ার সাথে সাথে তার মধ্যে এই যে সাকিং রিফ্লেক্স, সেটা ঐচ্ছিক হয়ে যায়। এই বয়সে কিন্তু অনৈচ্ছিক থাকে, সে না চাইতেও তার মুখ সবসময় সেই জিনিসটিকে চুষতে চিবোতে শুরু করে। ফ্রয়েডের থিওরিতে আমরা পড়ি, কারণ কি না, লিবিডো এই সময় শিশুর মুখে অবস্থান করে, এটাকে তিনি ওরাল স্টেজ বলেছেন ফ্রয়েড, সেই জন্য। তো যাই হোক, সেগুলো ফ্রয়েডে পড়বো। তো সাকিং রিফ্লেক্স দেখা যায় 3 থেকে 4 মাস এবং পরে ঐচ্ছিক হয়ে যায়, অর্থাৎ বড় হওয়ার সাথে সাথে আর সমস্ত জিনিসকে সে চুষতে বা চিবোতে শুরু করে না। এরপর সে যেটা খাদ্য সেগুলোকেই এই কাজটা করে, সেগুলো নিয়ে। এরপর সে স্টেপিং। স্টেপিং কি না, স্টেপিং রিফ্লেক্স দেখা যায় 2 থেকে 3 মাস বয়সে। শিশুকে শক্ত সমতলে সোজা করে ধরলে সে হাঁটার মতো করে পা ফেলে। অনেক সময় দেখেছো যে শিশু দুটো হাতকে তুমি ধরেছো এবং এক পা করে সে হেঁটে হেঁটে যাচ্ছে, তুমি সাপোর্ট দিয়ে রয়েছো তাকে, হাত দুটো তার উপর দিয়ে ধরে রয়েছো। এই যে রিফ্লেক্সটা, এটাকে স্টেপিং রিফ্লেক্স বলে। তো এখানে এই কয়েকটা জিনিস, যে কোন রিফ্লেক্সে কি ধরনের কাজ করে আর সময় সীমাটা মনে রাখবে। এরপরে আসি ইনফ্যান্সি ভার্সেস টডলার স্টেজ। আচ্ছা, এই যে টডলার স্টেজ, এই টডলার স্টেজ মানে কি, এটা কেউ বলতে পারবে? বলো, টডলার স্টেজ মানে কি? বলো, মনে আছে? বলে দিই। দেখো, টডলার স্টেজ মনে রাখবো, এটা শৈশবকালের অন্তর্গত। ঠিক আছে, যদি প্রশ্ন আসে টডলার স্টেজ কোন স্তরে দেখা যায়, এটা শৈশবকালের অন্তর্গত। না, একটা টাইমে যখন শিশু হাঁটতে শিখে যায় কিন্তু পারদর্শী হয় না, ভালোভাবে হাঁটতে শেখে না, সেই টাইমে যে টলমলো করে হাঁটে, ঠিক আছে, 1 পা 2 পা টলমলো করে হাঁটে এবং আবার পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার টলমলো করে হাঁটে, ওই যে সময়টা, ওটাকে টডলার স্টেজ বলা হয়, মনে রাখবে। ঠিক আছে, টডলার থেকে মনে রাখবে টলমলো করে হাঁটা। ঠিক আছে, কেবলে হাঁটতে শিখেছে, সে এখনো পারদর্শী হয়নি, এই সময়কে টডলার স্টেজ বলে। দেখো, ইনফ্যান্সি মানে তো জানি আমরা শৈশব, এবং শৈশবের মধ্যেই এই টডলার স্টেজ দেখা যায়। সময়সীমা কত না, জন্ম থেকে 2 বছর এনসিআরটির মতে, আর রুসো আর্নেস জোনসের মতে 5 বছর। আর টডলারের যদি সময়সীমা পার্টিকুলার ভাবে জিজ্ঞেস করে, মনে রাখবে 1 বছর থেকে 3 বছর পর্যন্ত টডলার স্টেজের সময়সীমা।
শারীরিক বিকাশ কি হয় না, জীবনের সব থেকে দ্রুত শারীরিক বিকাশ এই সময়ে ঘটে, এই যে শৈশবকালে র্যাপিড ফিজিক্যাল গ্রোথ হয়, এরকম সারা জীবনে এত দ্রুত বৃদ্ধি শিশুর আর কখনো হয় না। প্রজ্ঞামূলক বিকাশ দেখো পেঁয়াজের মতে এখানে কি সেন্সরি মোটর স্টেজ, আমরা পেঁয়াজের থিওরি পড়বো পরের ক্লাসে হয়তো, সে সময় জানবো। তো সেন্সরি মোটর স্টেজ হচ্ছে পেঁয়াজের থিওরির একটা স্তর, অনেকেই জানো অনেকে নতুন জানো না। তো সেটা দেখা যায় কখন, সেটা কিন্তু এই শৈশবকালেরই অন্তর্গত। শিশু তার ইন্দ্রিয় চোখ কান নাক এগুলো ত্বক এগুলোর মাধ্যমে বিভিন্ন রকমের যে অনুভূতি সেগুলোকে গ্রহণ করে, সেগুলোর সঙ্গে পরিচিত হয়, ঠিক আছে। এবং মোটর অ্যাকশন বিভিন্ন রকমের চলন বিকাশ তারা এই সময় তাদের মধ্যে নিয়ে আসে। অবজেক্ট পার্মানেন্স বস্তু স্থায়িত্ববোধ তৈরি হয় 8 থেকে 12 মাসে তৈরি হতে শুরু করে। অবজেক্ট পার্মানেন্স মানে হচ্ছে যে কোনো কিছু তার চোখের সামনে থাকলে বস্তু স্থায়িত্ববোধ সম্পর্কে যখন ধারণা জন্মায়, তার ধারণা হয় যে হ্যাঁ সেটা চোখের সামনে থাকলে আছে, চোখের সামনে থেকে চলে গেলেও সেটা আছে, এই বোধটা যখন জন্মায় সেটাকে অবজেক্ট পার্মানেন্স বলা হচ্ছে। দেখো সামাজিক ও প্রক্ষোভিক বিকাশ এরিকসনের মতে, মনে রাখবো এরিকসন তার তত্ত্বে শৈশবকালকে কি বলেছেন, ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, অর্থাৎ শিশুকে যারা যত্ন করে, তার পরিবারের লোক, তার মা বাবা, যাদেরকে শিশু চেনে তাদেরকে শিশু বিশ্বাস করে, সেই কারণে তাদের কোলে থাকা অবস্থায় শিশু কাঁদে না। কিন্তু তুমি হয়তো পাড়া প্রতিবেশী বা হয়তো তুমি মামার বাড়ির কোনো আত্মীয় স্বজন, তুমি গিয়ে যখন বাচ্চাটিকে কোলে নেবে তোমার কোলে থাকতে চাইবে না, সে কাঁদতে শুরু করবে, তার কারণ তোমাকে মিসট্রাস্ট করে, তোমাকে বিশ্বাস করে না। তো শিশুরা যারা শিশুকে যত্ন করে, শিশুর সাথে সময় কাটায়, তাদের প্রতি শিশুর ট্রাস্ট বিশ্বাস তৈরি হয়, ঠিক আছে। আর মিসট্রাস্ট হচ্ছে অন্যান্য অচেনা ব্যক্তি, তাদেরকে শিশু বিশ্বাস করে না। তো এই ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট এটা দেখা যায় এরিকসনের থিওরিতে রয়েছে, এটা শৈশবকালে দেখা যায়, মনে রাখবো। টডলারের বৈশিষ্ট্য কি না, হাঁটা শিখতে শুরু করে এই সময়। অটোনমি ভার্সেস সেম অ্যান্ড ডাউট এই স্তর, এটাও এরিকসনের, এটা এখন আর বলছি না, তাহলে সব গুলিয়ে যাবে। দেখো শিক্ষাগত প্রয়োগ কি না, টডলার স্টেজ মনে রাখবো, দেখো শিশু এই বয়সে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে, 1 থেকে 3 বছর বয়স। ইংরেজি টডল শব্দের অর্থ হলো টলমল পায়ে হাঁটা। এই বয়সে শিশু সবেমাত্র স্বাধীনভাবে দাঁড়াতে ও হাঁটতে শেখে এবং তাদের হাঁটার ভঙ্গি কিছুটা টলমল হয়ে থাকে, তাই এই সময়কে টডলার স্টেজ বলে। টডলার স্টেজের সময়সীমা 1 থেকে 3 বছর। ওকে, এরপর আসি প্রাক বাল্যকাল। প্রাক বাল্যকালের সময়সীমা 2 থেকে 6 বছর। এটার অন্য নাম কি, টয় এজ, আবার এটাকে প্রি গ্যাং এজ বলা হয়, এটাকে এক্সপ্লোরেটরি এজ বলা হয়, কারণ এই সময়তে শিশুদের খুব বেশি কৌতূহল থাকে, ঠিক আছে, সেই জন্য সবকিছুকে জানতে চায়, অন্বেষণ করতে চায়। আচ্ছা, টয় এজ ভার্সেস প্লে এজ মনে রাখবো, এই বয়সটি কিন্তু টয় এজের অন্তর্গত, খেলনার বয়স, খেলার বয়স নয়, এটা খেয়াল রাখবে, ঠিক আছে। আর্লি চাইল্ডহুড যেটা প্রাক বাল্যকাল, সেটা খেলনার বয়স, এই বয়সে শিশু খেলনা নিয়ে খেলা করে, এবং আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে পড়েছি সলিটারি প্লে, প্যারালাল প্লে, তাই না, সেগুলো সব আমি আর বলছি না। তো এই বয়সের মধ্যে এটা দেখা যায়। শারীরিক বিকাশ কি না, বৃদ্ধির হার শৈশবের তুলনায় কিছুটা কমে যায়। শৈশবকালে বৃদ্ধির হার সর্বোচ্চ থাকে, মনে রাখবো। প্রারম্ভিক বাল্যকালে এসে বৃদ্ধির হার কিছুটা কমে যায়, কিন্তু সূক্ষ্ম চলনমূলক দক্ষতা, ফাইন মোটর স্কিল, যেমন পেন্সিল ধরা, বোতাম লাগানো, এগুলো আস্তে আস্তে এবার ডেভেলপ হওয়া শুরু হয় এই স্টেজে। মনে রাখবো প্রথমে কিন্তু স্থূল চলন বিকাশ চালু হয়, তারপরে সূক্ষ্ম চলন বিকাশ হয়, ঠিক আছে। এবার আসি লেটার চাইল্ডহুড বা উত্তর বাল্যকালে, এই সময়কে গ্যাং এজ বলা হয়, একেই আবার স্কুল এজ বলা হয়, আর এটাকে কিন্তু প্রি গ্যাং এজ, তার সাথে মনে রাখবো প্রি স্কুল এজও বলা হয়, এটাকে, ঠিক আছে। গ্যাং এজ বা স্কুল এজ, দেখো এই সময়কালটা শুরু হচ্ছে 6 বছর থেকে, এবং 6 বছরে বাচ্চারা স্কুলে ক্লাস 1-এ ভর্তি হয়, সেই জন্য এটাকে স্কুল এজ বলা হয়। আর গ্যাং এজ দেখা যায় 8 থেকে 11 বছর বয়সের মধ্যে, এই সময়টা দেখো 6 থেকে 12 বছরের মধ্যেই পড়ছে, তাই জন্য এটা গ্যাং এজ। অন্য নাম গ্যাং এজ, দেখো দলগত বয়স 8 থেকে 9 বছর বয়সের মধ্যে পড়ে। স্কুল এজ বলা হয়, বিদ্যালয়ের বয়স 6 বছর থেকে শুরু হয়। এটাকে গেম এজ বলা হয়, খেলার বয়স বা নিয়মের খেলা, এই সময় বিভিন্ন খেলা যেগুলোতে নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে, যেমন ক্রিকেট বলো, লুকোচুরি বলো, আরো যা কিছু যেগুলোতে নির্দিষ্ট নিয়ম রয়েছে, যেমন লুকোচুরিতে ধাপ্পা দেওয়া হয়ে গেলে সে বাদ হয়ে যাবে, ক্রিকেটে যেমন উইকেটে বল লেগে গেলে সে আউট হয়ে যাবে, এই ধরনের নিয়ম কানুন যুক্ত খেলাগুলোকে শিশুরা খেলতে শুরু করে এই বয়সে। কিন্তু এই যে আগের বয়স, এখানে তারা সাধারণত নিয়ম কানুন যুক্ত খেলা খেলে না, তারা নিজেরা একটা খেলনার গাড়ি নিয়ে খেলা করছে, তার নির্দিষ্ট কোনো নিয়ম কানুন নেই। কোনো একটা বাচ্চা সে একটা পুতুল নিয়ে খেলা করছে, তার নির্দিষ্ট কোনো নিয়ম কানুন নেই, সেই ধরনের খেলাগুলো এই বয়সে খেলে। নিয়ম কানুন বুঝে খেলা শেখে লেটার চাইল্ডহুড, উত্তর বাল্যকালে, ঠিক আছে, সেটা ইনডোর হোক বা আউটডোর গেম হোক।
আচ্ছা, শারীরিক বিকাশ দেখো বৃদ্ধির হার এবার ধীর হয়ে যায়, কিন্তু পেশির শক্তি এবং স্ট্যামিনা বৃদ্ধি পায়। প্রজ্ঞামূলক বিকাশ কংক্রিট অপারেশনাল স্টেজের অন্তর্গত, মূর্ত বা সামনে থাকা বস্তুর উপরে যুক্তি প্রয়োগ করে। এই সময় লজিক্যাল থিঙ্কিং স্টার্ট হয়, মূর্ত সক্রিয়তা স্তর। এটার সাথে তুমি এটাকে রিলেট না করলেও পারো, তার কারণ পিঁয়াজের থিওরিতে আমরা এগুলো পড়বো আবার। সামাজিক বিকাশ দেখা যায় গ্যাং এজ, এই বয়সে সমবয়সী বিভিন্ন বন্ধুদেরকে নিয়ে তার দল তৈরি হয়, পিয়ার গ্রুপ বা গ্যাং তৈরি হয়। দলের প্রতি একটা অসীম আনুগত্য দেখা যায়, ঠিক আছে, দলের তারা বন্ধুরা যা বলবে সেটা মেনে চলা, দলের নেতাদের অভিভাবকদের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া, এই সময় এই বাচ্চা বয়সে এটা দেখা যায়। আচ্ছা, শিক্ষাগত প্রয়োগ, এই বয়সের বাচ্চাদেরকে বিভিন্ন রকম গ্রুপ অ্যাক্টিভিটিস তুমি দিতে পারো অ্যাজ এ টিচার, তার ফলে প্রজেক্ট মেথডকে অ্যাপ্লাই করতে পারো, সহযোগিতামূলক শিখন, কোলাবোরেটিভ লার্নিং, একে অপরে 3-4 জন দল করে তারা একটা কোনো সমস্যা সমাধান করছে, সেই ধরনের কাজগুলো এখানে দেওয়া যায়। এগুলো আমাদের চাইল্ড সেন্ট্রিক এডুকেশন সাপোর্ট করে। এরপরে আসি বয়ঃসন্ধিকাল, কৈশোর বা বয়ঃসন্ধিকাল। প্রথমত মনে রাখবো এটা হচ্ছে মানব জীবনের ইউনিক পর্যায়। প্রশ্ন আসে কোন ধরনের পর্যায়, ইউনিক বা অনুপম সময় বলা হয় এটাকে, এবং স্ট্যানলি হল এটাকে ঝড়ঝঞ্ঝা ও দুঃখ কষ্টের কাল বলেছেন। ঠিক আছে, 12 বছর থেকে 18 বছর, কোনো কোনো বই 19 বছর পাবো। এবং মনে রাখবো মেয়েদের কৈশোর আগে শুরু হয়, 1 বছর আগে, মেয়েদের 1 বছর আগে আসে, এটা মনে রাখবো। আগে আসে বয়ঃসন্ধিকাল, 11 বছর বয়সে মেয়েদের চলে আসে, এবং ছেলেদের আসতে 1 বছর দেরি হয় মেয়েদের তুলনায় বয়ঃসন্ধিকাল। আচ্ছা, অন্যান্য নাম কি, এজ অফ স্টোম অ্যান্ড স্ট্রেস, এটা স্ট্রেস অ্যান্ড স্টোমও বলা হয়। তো এটা কে বলেছেন, স্ট্যানলি হল বলেছেন। তার একটা গ্রন্থ ছিল অ্যাডোলেসেন্স নামক, তিনি একটা বই লিখেছিলেন, সেই বইয়ের মধ্যে এই কথাটা তিনি উল্লেখ করেছেন। এটাকে আইডেন্টিটি ক্রাইসিস বা পরিচয় সংকটের সময় বলা হয়। এরিকসন, মনে রাখবো এরিকসন কৈশোরকালকে আইডেন্টিটি ক্রাইসিসের সময়কাল বলেছেন। শারীরিক বিকাশ দেখো বয়ঃসন্ধিকালে শুরু হচ্ছে। এই যে আগের স্টেজ বললাম, অর্থাৎ বাল্যকালে শৈশবের তুলনায় শারীরিক বিকাশ কিছু ধীর হয়ে গেছিল, বয়ঃসন্ধিকালে এসে আবার দ্রুত হয়, কিন্তু শৈশবের মতো অত দ্রুত হয় না। ওকে, আর কি হয় দেখো, বিভিন্ন রকমের গৌণ যৌন লক্ষণ সেগুলো প্রকাশ পায়, হরমোনের তীব্র প্রভাবে শরীরে দ্রুত পরিবর্তন আসে। প্রজ্ঞামূলক বিকাশ, পেঁয়াজের ফর্মাল অপারেশনাল স্টেজ, বিমূর্ত চিন্তন এই বয়স থেকে করতে লাগে। এখান থেকে মনে রাখবে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে শুরু করে 11+ বয়সে, এবং এটা অবশ্যই কৈশোর কালের অন্তর্গত। ঠিক আছে, কৈশোর বা বয়ঃসন্ধি কাল থেকে শিশুরা বিমূর্ত চিন্তন করতে শুরু করে। আচ্ছা, আর কি না দেখো, হাইপোথেটিক ডিডাকটিভ রিজনিং, অর্থাৎ প্রকল্প ভিত্তিক যুক্তি, এই কল্পনা, এই ধরনের জিনিসগুলো তারা এই বয়সে করতে পারে। এই জিনিসটা কি আমরা পেঁয়াজের থিওরিতে ডিটেলসে পড়বো, অনেক বড়। সামাজিক এবং প্রাক্ষবিক বিকাশ, এখানে আমরা পড়েছি হিরো ওরসি, বীর পূজা এই বয়সে দেখা যায়। বয়ঃসন্ধিকালে কোনো একজন সমাজের কোনো রাজনৈতিক নেতা হতে পারে, কোনো ক্রিকেটার হতে পারে, কোনো ফুটবলার হতে পারে, তাকে আদর্শ ব্যক্তি মনে করে তাকে অন্ধভাবে অনুসরণ করা, এই যে হিরো ওরশিপ, এই জিনিসটা দেখা যায় বীর পূজা বয়ঃসন্ধিকালে। আর কি না ডে ড্রিমিং, দিবা স্বপ্ন, মনে মনে কল্পনা করা। ঠিক আছে, এই বয়সে যে আমি বড় হব, বড় হয়ে অনেক টাকা কামাবো, অনেক টাকা কামানোর পর এরকম একটা এত দামি একটা গাড়ি কিনবো, এই যে জিনিসগুলো, এই যে দিবা স্বপ্ন, এই বয়সে ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যে তাদের আলাদা আলাদা যে ধরনের ধারণা সেই রিলেটেড দেখা যায়। কেউ গাড়ি কেনার স্বপ্ন দেখে, কেউ ব্যবসা করার স্বপ্ন দেখে, ঠিক আছে, কেউ হয়তো একটা বাড়ি করার স্বপ্ন দেখে, এরকম কেউ হয়তো বিদেশে ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখে, এটাকে ডে ড্রিমিং বলা হয়। কল্পনার জগতে তারা বাস করতে ভালোবাসে এই বয়সে। আচ্ছা, এই সময়ে একটা ব্যাপক তোমার বিদ্রোহী মনোভাব দেখা যায়, রিবেলিয়ন দেখা যায়, কি না প্রচলিত নিয়ম কানুনকে তারা একদম মানতে চায় না। যে এই সময় দেখবে স্কুল থেকে টিফিনের মধ্যে না বলে, হ্যাঁ, স্কুলের পাঁচিল টপকে পালিয়ে যাওয়ার একটা ঘটনা দেখা যায় ছেলেদের মধ্যে বিশেষ করে বেশিরভাগ। ঠিক আছে, বাবা মায়ের যে বিধি নিষেধ, কোথাও যেতে মানা করলে তখন ঝগড়া হয়ে যায়, হ্যাঁ, কোনো কিছু করতে মানা করলে সেখানে ঝগড়া হয়ে যায়। অর্থাৎ নিয়ম কানুন এই জিনিসের মধ্যে আবদ্ধ থাকতে চায় না, তারা স্বাধীনভাবে থাকতে চায় এই বয়সে। আর কি না মনে রাখবো যৌন শিক্ষা, বৃত্তিমূলক নির্দেশনা, এইগুলো এই বয়ঃসন্ধিকালে দেওয়া হয়। ঠিক আছে, ভোকেশনাল ট্রেনিং, তারপর কাউন্সেলিং, এগুলো এই টাইমে দেওয়া হয়। শিক্ষক একজন বন্ধুর মতো, ফ্রেন্ড, ফিলোসফার, গাইড এর মতো আচরণ করবেন। তো এত দূর আর সেরকম কিছু নেই, জাস্ট একবার রিভিশন করবো আমরা এখন যা যা পড়লাম সেগুলো এখানে দেওয়া রয়েছে। দেখো, জীবন বিকাশ শুরু হয় মাতৃগর্ভ থেকে। ঠিক আছে, বিকাশ হচ্ছে পরিমাণগত এবং গুণগত পরিবর্তনের সমষ্টি। বিকাশকে গুণ এবং পরিমাণ উভয় বলা হয়, এবং বৃদ্ধি শুধুমাত্র পরিমাণগত।
যা জ্যাক রুসোর লেখা বইয়ের নাম কি? এমিল। 1762 সালে তিনি লেখেন। এই গ্রন্থে তিনি নেতিবাচক শিক্ষার কথা উল্লেখ করেছেন। রুসোর মতে আমাদের জীবন বিকাশের 4টে স্তর: ইনফ্যান্সি, চাইল্ডহুড, বয়হুড আর ইয়ুথ। আর্নেস্ট জোনসের মতেও আমাদের 4টে স্তর: ইনফ্যান্সি 0 থেকে 5 বছর, চাইল্ডহুড 5 থেকে 12, অ্যাডোলেসেন্স 12 থেকে 18, অ্যাডাল্টহুড 18 বেশি। স্টেজ অফ স্ট্রেস অ্যান্ড স্টোম বলা হয় কৈশোরকালকে, কথাটি বলেছেন স্ট্যানলি হল। হিরো ওরসি বীর পূজা দেখা যায় কখন? না কৈশোরকালে দেখা যায়। ভাষা বিকাশের জন্য সব থেকে ক্রিটিক্যাল পিরিয়ড হচ্ছে কোনটা? না আর্লি চাইল্ডহুড। এই সময় মনে রাখবো ভাষার বিকাশ সব থেকে বেশি হয় প্রাক বাল্যকালে। দ্রুত হয় ভাষার বিকাশ, দ্রুত ভাষা বিকাশ হয়। ওকে। গ্যাং এজ দেখা যায় লেটার চাইল্ডহুডের মধ্যে 8 থেকে 11 বছর সময়সীমা, 8 থেকে 11। শিশুর প্রথম সামাজিকীকরণ শুরু হয় পরিবার থেকে, তোমার একদম ইনফ্যান্সি শৈশবকালে। টয় এজ বলা হয় আর্লি চাইল্ডহুডকে, 2 থেকে 6। এই সময় খেলনা নিয়ে খেলতে ভালোবাসে। অ্যানিমিজম সর্বপ্রাণবাদ দেখা যায় আর্লি চাইল্ডহুডে। এই সময় কি হয়? তারা বিশ্বাস করে যে এই পৃথিবীর সমস্ত কিছুর মধ্যে প্রাণ আছে, চেয়ার টেবিল সবকিছুকেই তারা, তাদের মধ্যে প্রাণ আছে, এই ধারণাটা বিশ্বাস করে। তো অ্যানিমিজম এটা পিঁয়াজের থিওরিতে রয়েছে, আর্লি চাইল্ডহুডে আমরা দেখতে পাই। বিমূর্ত চিন্তন, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, কল্পনা, এই জিনিসটা করতে শুরু করে বয়ঃসন্ধিকালে, 11+ যখন বয়স হয় সেই টাইম থেকে। অবজেক্ট পার্মানেন্স দেখা যায় ইনফ্যান্সি স্টেজের মধ্যে। এটা নিয়ে কনফিউশন হতে পারে, পেঁয়াজেতে আমি ডিটেলসে করাবো। একটা আছে বস্তু স্থায়িত্ব সম্পর্কে ধারণা, একটা আছে বস্তু স্থায়িত্ব সম্পর্কে বোধ না থাকা, দুটো আলাদা জিনিস। এবার আসি দেখো কনজারভেশন অর্থাৎ সংরক্ষণ, এটাও পেঁয়াজের থিওরির অন্তর্গত। সংরক্ষণ করার ক্ষমতা আছে লেটার চাইল্ডহুডে, উত্তর বাল্যকাল। সেফালোপডাল নীতি হচ্ছে মাথা থেকে পায়ের দিকের নীতি, প্রক্সিমোডিস্টাল হচ্ছে কেন্দ্র থেকে পরিধির দিকের নীতি। আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন, এটা এরিকসনের মতে, এটা দেখা যায় বয়ঃসন্ধিকালে। আত্মপরিচয় বিভ্রান্তির সময়কাল বলেছেন এটাকে এরিকসন, যেখানে মানুষ বুঝতে পারে না আমি কে, আমি কেন এসেছি এই পৃথিবীতে, আমার কাজ কি, আমি কি করছি জীবনে, কোনো কিছুই তারা বুঝতে পারে না এই বয়সে। ঠিক আছে। ফাইন মোটর স্কিল হচ্ছে আঁকা লেখা, এগুলো দ্রুত বিকাশ হয় আর্লি চাইল্ডহুডের মধ্যে। প্রথমে মনে রাখবো গ্রস মোটর স্কিল হয়, তারপরে ফাইন মোটর স্কিল হয়। ঠিক আছে। ফাইনের পর গ্রস হয় না, গ্রস হচ্ছে 1 নম্বরে, ফাইন হচ্ছে 2 নম্বরে, এটা মনে রাখবে। বয়ঃসন্ধিকালে ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যে হঠাৎ করে তীব্র বৃদ্ধি লক্ষ্য করা যায়। ঠিক আছে, চলো আর কিছু নেই, বলো এতদূর পর্যন্ত বোঝা গেছে কিনা এই ক্লাস? কারোর কোনো অসুবিধা আছে কিনা বলো। ক্লিয়ার হয়েছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল, মানে কৌতূহল থেকেই, কি মানে স্যার ধরুন আমরা যেমন, আমার একটা কোশ্চেন ছিল মানে কৌতূহল থেকে আর কি, মানে সেরকম কিছুই না। বলো। মানে ধরুন আমরা যেমন কিছু কিছু বাচ্চাকে দেখি যে তারা কোনো অসুবিধা ছাড়াই সবার কোলে চলে যায়, সবার সাথে মেশে, মানে ধরুন তার মধ্যে খুব একটা মিসট্রাস্টের ব্যাপারটা আসছে না। আবার কিছু কিছু বাচ্চাকে আমরা দেখি কি পরিবার ছাড়া কি অন্য কোনো মানে অন্য কোনো ব্যক্তির কোলে যেতে চায় না, মানে তার মধ্যে ট্রাস্টের ব্যাপারটা আসে না। তো এইগুলো স্যার কিভাবে সৃষ্টি হয়, এগুলো মানে ধরো, এগুলো মানে সৃষ্টি কি হওয়ার বলবো, কারণ? হ্যাঁ এগুলো হচ্ছে কি যে ব্যক্তিভেদে আলাদা আলাদা যেমন ব্যক্তিত্ব থাকে না, সেগুলো ব্যতিক্রমী ভাবেই শিশুরা এটা হয়। হয়তো কোনো শিশু কারোর কাছ থেকেই সেরকম কোনো অসুবিধা সে পায়নি ছোটবেলা থেকে, অর্থাৎ সবাই তাকে যত্নই করেছে এরকম। এগুলো মানে কি বলবো, ন্যাচারাল থেকেই হয় এগুলো। কেউ কেউ এরকম থাকে, এর মধ্যে নির্দিষ্ট কিছু যে এরকম সেটা নেই। ঠিক আছে, বা এর কোনো থিওরিও নেই। প্রত্যেকটা মানুষ তো আলাদা। তো সেই শিশু থাকে, কিছু কিছু শিশু খুব মিশুকে, তারা সবার কোলে চলে যায়। এর পিছনে নির্দিষ্ট কোনো কারণ নেই কেন, সেটা ওই শিশুর ব্যক্তিগত একটা গুণ বলতে পারো। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝলাম। ঠিক। বেশ, এবার কিছু আমরা প্রশ্ন উত্তর করব। স্যার বলো 1 নম্বর প্রশ্নের উত্তর বলো। স্যার হ্যাঁ বলো। বলছি স্যার, অ্যানিমেল স্টেজ আর ওই নেতিবাচক নীতিগুলো একটু একবার বলে দেবেন, ওই অ্যানিমেল নেটওয়ার্ক সমস্যার স্টেজ, জন্য। হ্যাঁ শৈশবকাল হচ্ছে অ্যানিমেল স্টেজ। এই সময় শিশুরা পশুর মতো আচরণ করে। এখানে এই যে পশুর মতো আচরণ করা, এই কথাটাকে নেগেটিভলি নেওয়ার কিছু নেই, মানে রুসো বোঝাতে চেয়েছেন
যে পশুদের মধ্যে যেমন এই সময় নৈতিকতা থাকে না, শিশুদের মধ্যেও সেরকম নৈতিকতা থাকে না, সামান্য কারণে ঝগড়া করে, সামান্য কারণে চিৎকার করে, মারপিট করে, সেই জন্য শৈশবকালকে অ্যানিমেল স্টেজ বলেছেন তিনি। আচ্ছা, নেতিবাচক নীতিগুলো দুশোর। এডুকেশন ওটা হচ্ছে প্রথাগত শিক্ষার বাইরে যে কোনো ধরনের শিক্ষা, যেটা শিশুকে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না, সেটাই হচ্ছে নেগেটিভ এডুকেশন রুসোর। ওকে, সি বলছো এটা সবাই, অপশন সি বলছো। সঠিক উত্তর হবে অপশন সি। 2 নম্বর বলো, 2 নম্বর বলো। দুয়েরে। স্যার এ হবে। 2 নম্বর হবে, সঠিক উত্তর হবে অপশন এ। 3 নম্বর বলো, সঠিক কোনগুলো? অপশন বি নাম্বার স্যার। দিয়ে লিখবে, ঠিক আছে, কোশ্চেনের নাম্বার কি হবে স্যার? বি। তিনের বি এরটা হবে। তিনের বি। বি হবে, একদম তাই। বি। আচ্ছা, ভেরি গুড। 4 নম্বর বলো, অপশন এ। 4 নম্বর অপশন এ হ্যাঁ, হবে তাহলে সঠিক, এ। অপশন এ হবে সঠিক। 5 নম্বর বলো, বি, 5-এর বি। তুমি সঠিক উত্তর হবে 5-এর বি। বি 6 স্যার। নম্বর বলো, 6 নম্বর। 6 নম্বর, এখন উত্তর আসেনি 6-এর। এই যে নাসরিন বলেছে বি। আচ্ছা, বাকিরা বলো। পরের বি। স্যার বি হবে। বি এরটা, বি বি। ডি স্যার। সঠিক উত্তর হবে অপশন বি। 7 নম্বর বলো, তাদের এ। 7 নম্বর এ অ্যান্সার আসছে। স্যার অপশন এখন হবে এ। অপশন এ। অপশন এ। এ। 8 নম্বর বলো, প্রশ্নগুলো কঠিন কিছুই না, কিন্তু সময় সাপেক্ষ, তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করবে, তার কারণ পরীক্ষাতে তাড়াতাড়ি করতে হবে। 8 নম্বর, 8-এর এ। স্যার এ। 8-এর হ্যাঁ, 8-এর হবে অপশন এ। 8-এর হবে অপশন এ। 9 নম্বর বলো। আচ্ছা, ভালো করে খেয়াল করবে, ভুল জিজ্ঞেস করেছে কিন্তু, সঠিক না। স্যার বি হবে। ভেরি গুড, অপশন বি হবে সঠিক উত্তর। এত ফাস্ট কিভাবে উত্তর করছো তোমরা? 10 নম্বর বলো, পজিটিভ এডুকেশন। পনেরো সি। থেকে 20 বছর সি বয়স। এরটা হবে তো, সি। 10 নম্বর, সি। 10 নম্বর হবে অপশন সি, একদম সঠিক উত্তর হবে অপশন সি। চলো 11 বলো, ডি, ইতিবাচক নীতি। সি এরটা হবে তো, সি। অপশন সি। 11 নম্বর সি। হবে হ্যাঁ অপশন সি, প্রকৃতি পরিণতি বা ন্যাচারাল পানিশমেন্টের কথা। আচ্ছা, 12 নম্বর বলো, অপশন এ। অপশন এ। 12 নম্বর অপশন এ হবে। অপশন এ। 13 নম্বর বলো, 13। আচ্ছা, দুটো অপশন আছে, দাঁড়াও।
বি, বি, তারপর বি। 13 বি বলছো, আচ্ছা বাকিরা বলো। ও একটা মিলিয়ে ফেলো, দেখো বেরিয়ে চলে আসবে। অপশন ই। অপশন এ বলছো, আচ্ছা হ্যাঁ, এখানে সঠিক উত্তর আমাদের অপশন এ হয়ে যাবে। এ হবে, এ হবে। 14 নম্বর বলো। ই। 14 সঠিক কোনটা? কোশ্চেন ছোট লাগলে স্ক্রিনটিকে জুম করে নাও হাত দিয়ে টেনে। 14 নম্বর সঠিক উত্তর বলো। সি। সি এরটা হবে। সি উত্তর সি আসছে। এক, দুই, চার। এক। এক, অপশন দুই, 1, 4 2 and 4. অ্যানিমাল স্টেজ এবং পারিস্থিতিক পরবর্তী। বিকাশ হলো মাতৃগর্ভ থেকে শুরু করে আমৃত্যু ঘটা কেবল। একেরটা কি হবে সি বলছো? সঠিক জিজ্ঞেস করেছে, দেখো একটা নেগেটিভ ওয়ার্ড আছে দেখো এখানে। গুণগত আর পরিমাণগত পরিবর্তন একের অপশনে হবে, কিন্তু ওটা তো শুধু পরিমাণগত আছে। সেটাই তো সি বলছে সবাই, ভালো করে দেখো অ্যান্সার কি হবে। স্যার অপশন বি হবে। বি হবে দেখো 1 নম্বরের এই যে জীবন বিকাশ হলো মাতৃগর্ভ থেকে শুরু করে আমৃত্যু ঘটনা কেবল, এই ওয়ার্ডটাকে খেয়াল করো। এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড পেডাগজির ক্ষেত্রে। যে কোনো অপশনে যখন এই কেবল, শুধুমাত্র, একমাত্র এই ওয়ার্ডগুলো দেখবে, তার মানে জানবে সেটা নেগেটিভের দিকে যাচ্ছে। যদি কোনটি সঠিক জানতে চাই, তাহলে নেগেটিভ ওয়ার্ড যুক্ত যে কোনো স্টেটমেন্টকে আমরা চোখ বুজে বাদ দেবো, সেটা ভুল হবে। এগুলো তাড়াতাড়ি অ্যান্সার করার সময় তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, কেবল একটা নেগেটিভ ওয়ার্ড শুধুমাত্র পরিমাণগতর উপরে জোর দিচ্ছে, তাই 1 নম্বর ভুল। তাহলে 1 ভুল যাতে যাতে আছে সেগুলো বাদ, এবং বি হবে সঠিক উত্তর। আচ্ছা লাস্ট প্রশ্ন আজকে, বি। 15 নম্বর বলো। প্রক্সিমো ডিস্টাল সিকোয়েন্স। প্রক্সিমাল। 15 নম্বর হবে, হ্যাঁ অপশন বি, প্রক্সিমোডিস্টাল সিকোয়েন্স। ঠিক আছে, বলো কারোর কোনো সমস্যা আছে আজকের ক্লাস নিয়ে, বুঝতে কোথাও অসুবিধা? এরপরে রিভিশন করতে থাকো টোটাল একদম গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে এই চ্যাপ্টার পর্যন্ত। মেবি 4টে চ্যাপ্টার হলো, তাই তো? গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, হেরিডিটি, সোশ্যালাইজেশন আর এটা 4টে চ্যাপ্টার। হ্যাঁ 4টে চ্যাপ্টার হলো, এই 4টে চ্যাপ্টারের উপর একটা বড় মক টেস্ট হবে, ঠিক আছে, সামনের সপ্তাহের মধ্যে। তো রিভিশন করো ভালো করে, আর রেকর্ড পেয়ে যাবে। তাহলে আজকে শেষ করলাম এখানে, যদি কোনো অসুবিধা হয় বলবে। আর এটা ডিপিএস এখনই দিয়ে দিচ্ছি আমি। ওকে, গুড নাইট সবাইকে, শেষ করলাম। বলো। স্যার তখন ধারাবাহিকতা নীতি বলছিলেন, ওটা বলতে স্যার এক কথায় বোঝায় যে যে শিশু যেখানেই জন্মগ্রহণ করুক এবং যেখানেই থাকুক না কেন, সে তার ওই ধারাবাহিকতাটাকে বজায় রাখে। যেমন সে প্রথমে বসতে শিখবে, তারপর হামাগুড়ি দিতে শিখবে, তারপর হাঁটতে শিখবে এবং তারপরে দৌড়াতে শিখবে, মানে না, এইভাবে বিকাশটা ওটা ঘটবে। ইউনিক প্যাটার্নের নীতি হয়ে গেল তুমি যেটা বলছো। আচ্ছা, ইউনিট এরকম কিছু একটা নীতি, হ্যাঁ, ধারাবাহিকতা মানে হচ্ছে যে পূজাদি যেটা কখনো বললো। থামবে না, কন্টিনিউ হবে। আর তুমি যেটা বললে ওটা ঠিক আছে। প্রিন্সিপাল অফ ইউনিক প্যাটার্ন। পৃথিবীর সমস্ত শিশুর একই প্যাটার্নে বিকাশটা হয়, প্রথমে বসতে শেখে, তারপর হামাগুড়ি দেয়, তারপর দাঁড়াতে শেখে। পৃথিবীর কোনো শিশু প্রথমে দাঁড়াতে শেখে, তারপরে হামাগুড়ি দেয় না। ঠিক আছে, ওটা একটু ভালো করে তুমি দেখবে, ঠিক আছে গুলিয়ে স্যার। যাচ্ছে কিন্তু, ভুল হবে পরীক্ষাতে এরকম হলে। ঠিক আছে, চলো শেষ করলাম, গুড নাইট।